লাইব্রেরি ঘরের সেই নিশ্ছিদ্র অন্ধকারে শূন্যে ভাসমান খুলিটার দিকে তাকিয়ে আমার হাত পা যেন পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অসাড় হয়ে গেল। খুলিটার চোখের কোটর থেকে যে লাল আলো বেরোচ্ছে তা যেন জমাট বাঁধা রক্তের মতো, আর সেই অট্ট হাসিটা যেন আমার স্নায়ুর ভেতরে ঢুকে মস্তিষ্কটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। কিশোরী আর সোমনাথবাবু আতঙ্কে মেঝের ওপর লুটিয়ে পড়েছেন, কিন্তু তারানাথ সে অবিচলিত। ওম রিং ভৈরবায় নমঃ ফট স্বাহা মায়া জাল ছিন্ন ভব। মন্ত্রোচ্চারণের সাথে সাথেই তারানাথ তার ঝোলা থেকে এক মুঠো লাল রঙের গুঁড়ো, সম্ভবত রক্তচন্দন আর কোনো ভস্যের মিশ্রণ, সজোরে ছুঁড়ে দিল ওই ভাসমান খুলিটার দিকে। ভস্যটা খুলির গায়ে লাগার সাথে সাথে আমাদের সকলের কানে এলো একটা কাঁচ ভাঙার মতো তীক্ষ্ণ ঝনঝনার শব্দ, তারপর একটা বীভৎস আর্তনাদ। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে খুলিটা আর সেই লাল আলো বাতাসে মিলিয়ে গেল। অট্ট হাসিটা বদলে গেল একটা মুমূর্ষ জানোয়ারের মতো গোঙানিতে, আর তারপর সব শান্ত। হঠাৎ লাইব্রেরি ঘরের ভারী কাঠের দরজাটা ক্যাঁচ করে নিজের থেকেই খুলে গেল। বাইরের ম্রিয়মান আলো ঘরের ভেতরে ঢুকতে আমি দেখলাম তারানাথ হাঁপাচ্ছে, ওনার কপাল বেয়ে ঘাম ঝরছে। উঠুন উঠুন সোমনাথ বাবু, ভয় নেই। ওটা আসল খুলি ছিল না, ওটা ছিল পিশাচের ভ্রম, মায়া। আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর জন্য ওই কাল ভৈরবের প্রেতাত্মা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আসল রহস্যটা আমি এবার ধরে ফেলেছি। চলো নিচে বসার ঘরে চলো, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমরা নিচে এসে বসার ঘরে বসলাম। সোমনাথবাবু জলের গ্লাস হাতে নিয়ে থরথর করে কাঁপছেন। তারানাথ পকেট থেকে একটা পাসিংশো বের করে ধরালো। এক গাল ধোঁয়া ছেড়ে সে চোখ বুজে রইল কিছুক্ষণ। ঠাকুর মশাই, ওই যে কাল ভৈরব ডায়েরিতে অভিশাপ দিয়েছিল রক্ত কপাল দিয়ে সব শেষ করে দেবে, ওই রক্ত কপাল ব্যাপারটা কি? ওই মাদুলিতেও তো আপনি রক্ত কপালের কথা বলেছিলেন। রক্ত কপাল তন্ত্রের বামাচারী পথের এক অত্যন্ত গোপনীয় এবং ভয়ঙ্কর সাধনা কিশোরী। আমার তখন অল্প বয়স, কামাখ্যার পাহাড় আর শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছি তন্ত্রের গূঢ় রহস্যের খোঁজে। তখন এক কাল ভৈরবীর সাথে আমার দেখা হয়েছিল। সেই কাল ভৈরবী এমন এক ডাকিনী বিদ্যা জানত যার দ্বারা সে অশরীরী আত্মাদের বশ করতে পারত, আর সেই বশীকরণের প্রধান যন্ত্রই হলো রক্ত কপাল। সাধারণ মরার খুলি হলে চলবে না, কিন্তু অমাবস্যার রাতে কোনো চণ্ডাল বা কাপালিক যদি অপঘাতে মরে তবে তার খুলিটা কেটে নিয়ে তাতে নানা রকম তান্ত্রিক প্রক্রিয়ায় প্রাণ প্রতিষ্ঠা হয়। কাঁচা রক্ত আর চিতাভস্য খাইয়ে ওই খুলির ভেতরে একটা পিশাচকে আবাহন করা হয়। একবার সেই পিশাচ খুলিতে বাসা বাঁধলে ওই খুলি যার হাতে থাকবে পিশাচ তার দাস হয়ে যায়। কাল ভৈরবীকে আমি নিজের চোখে দেখেছি একটা নরকঙ্কাল খুলিতে পেঁচার রক্ত মাখিয়ে এক অমাবস্যার রাতে মরা মানুষকে জ্যান্ত করে তুলেছিলেন। তারানাথের কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সোমনাথ বাবু, আপনার প্রপিতামহ ভৈরব রায় সবচেয়ে বড় ভুলটা করেছিলেন ওই অঘরী কাল ভৈরবকে জ্যান্ত কবর দিয়ে। তন্ত্রের ভাষায় জ্যান্ত কবর দেওয়া মানেই তাকে পিশাচ জনিতে আটকে দেওয়া।
কালভৈরবের মৃত্যুর আগে নিজের সাধন করা সেই রক্ত কপাল নিজের আত্মাকে বেঁধে ফেলেছিল তিনি। আর সেটাই ছিল ওই দিঘি থেকে ওঠা পাথরের সিন্দুকের ভেতরে। সিন্ধুকের ভেতর? কিন্তু তারানাথ বাবু, আমি তো সিন্ধুকের ভেতর শুধু ছাই আর কঙ্কালের একটা মাত্র হাতি দেখেছিলাম, কোনো খুলি তো ছিল না। খুলি সেখানে ছিল সোমনাথ বাবু, কিন্তু আপনারা যখন সিন্দুকটা ডাঙায় তুলে তার শিলমোহর ভাঙলেন, তখনই 100 বছরের পুরনো সেই গণ্ডিটা ভেঙে গেল। কাল ভৈরব মুক্তি পেল, আর সেই খুলিটা দিঘির পার থেকে তুলে নিয়ে এসেছে আপনার মেয়ে রিনি। আমার মেয়ে রিনি? হ্যাঁ, মনে রাখুন, রিনির ওই অদ্ভুত আচরণের শুরু তো ওই সিন্দুক উদ্ধারের পর থেকেই। পিশাচ রিনির ওপর ভর করে ওই খুলিটাকে লুকিয়ে বাড়ির ভেতরে নিয়ে এসেছে। কারণ ওই রক্ত কপাল বাড়ির ভেতরে না থাকলে ডাকিনী চক্র সম্পূর্ণ হবে না। কাল রাতে আমি কড়ি চালিয়ে যে অশুভ শক্তির কেন্দ্রটা খুঁজছিলাম, সেটা শুধু শিব মন্দির নয়, ওই রক্ত কপালটাও তার একটা অংশ। ওটা এই বাড়ির ভেতরেই কোথাও লুকোনো আছে। কিন্তু ঠাকুরমশাই, এত বড় বাড়ির কোথায় খুঁজবো আমরা ওই খুলি? যেখানে অন্ধকার সবচেয়ে বেশি, যেখানে সহজে কেউ যায় না, সেখানেই আছে ওটা। খুলিটা তো নিজে নিজে চলতে পারে না, পিশাচ ভর করা রিনি ওটাকে কোথাও লুকিয়ে রেখেছে। একবার ওই খুলিটা উদ্ধার করে পঞ্চমুখী রুদ্রাক্ষ দিয়ে ওটাকে যদি আমি নিষ্ক্রিয় করতে পারি, তাহলে কাল ভৈরবের শক্তির অর্ধেক ওখানেই শেষ হয়ে যাবে। আমরা আর কাল বিলম্ব না করে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। দোতলার সব ঘর, ছাদ, একতলার ভাড়ার ঘর, কোথাও কিচ্ছু নেই। শেষে আমরা একতলার পেছনের দিকের একটা সরু অন্ধকার বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দার একদম শেষে একটা বন্ধ দরজা। তারানাথ বাবু, ওটা পুরনো গুদাম ঘর। বাতিল আসবাবপত্র আর ভাঙাচোরা জিনিসপত্র রাখা থাকে। ওদিকটাতে কেউ যায় না, তবে একটু আগে আমার স্ত্রী সুজাতা মনে হয় ওই দিকেই গেল। আমি বারণ করেছিলাম, কিন্তু ও কেমন ঘোরের মধ্যে যেন ছিল। চুপ, কান পেতে শুনুন। গুদাম ঘরের বন্ধ দরজার ওপাশ থেকে সেই শব্দটা আসছিল। আমরা পা টিপে টিপে দরজার একেবারে কাছে গিয়ে দাঁড়ালাম। কাঠের পুরনো দরজা, নিচ দিয়ে একটা ফাঁক আছে। তারানাথ দরজার হাতলে হাত রাখল। ঠিক সেই মুহূর্তে আমার নজর গেল দরজার নিচের সেই ফাঁকটুকুর দিকে। আমার বুকের রক্ত যেন মুহূর্তে বরফ হয়ে গেল। দরজার তলা দিয়ে একটা গাঢ় লাল রঙের তরল পদার্থ গড়িয়ে গড়িয়ে বাইরের করিডোরে বেরিয়ে আসছে। রক্তের একটা ছোটখাটো স্রোত, নাকি অন্য কিছু? আমি হাঁ করে সেই রক্তের স্রোতের দিকে তাকিয়ে আছি, আর ঠিক তখনই স্টোর রুমের ভেতর থেকে ভেসে এলো সুজাতা দেবীর একটা বিকট অমানসিক চিৎকার। স্টোর রুমের বন্ধ দরজার তলা দিয়ে চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসা গাঢ় লাল তরল পদার্থটা যে নেহাতি আলতা বা অন্য কোনো রং নয়, তা ওই বুনো আষ্টে গন্ধটাই বলে দিচ্ছিল। আর তার সাথে ঘরের ভেতর থেকে ভেসে আসা সুজাতা দেবীর সেই বিকট অমানসিক চিৎকার, যা ধীরে ধীরে একটা অট্ট হাসিতে বদলে গেল। সোমনাথবাবু আর স্থির থাকতে পারলেন না। সুজাতা,
সুজাতা, আমার স্ত্রীর কি হলো তারানাথ বাবু? সুজাতা! সোমনাথবাবু পাগলের মতো ছুটে গিয়ে দরজার কড়ায় হাত দিতে যাচ্ছিলেন, কিন্তু তারানাথ বজ্র মুষ্টিতে তার হাতটা চেপে ধরল। খবরদার সোমনাথ বাবু, ওই রক্ত ছোবেন না। ওটা সাধারণ রক্ত নয়, পিশাচের আবাহন করা কাল রক্ত। ছুলেই আপনার রক্ত দূষিত হয়ে যাবে। সরে দাঁড়ান দরজা থেকে। তারানাথ সোমনাথবাবুকে সরিয়ে দিয়ে নিজের ত্রিশূলটা দু হাতে শক্ত করে ধরলেন। তারপর সেই ত্রিশূল দিয়ে ধড়াম করে আঘাত করল দরজায়। আর ঠাকুরমশাইয়ের সেই আঘাতের চোটে ৩০০ বছরের পুরনো মেহগিনি কাঠের দরজাটার খিল যেন মড়মড় করে ভেঙে গেল। দরজাটা হুড়মুড় করে খুলে গিয়ে ধাক্কা খেল ভেতরের দেওয়ালের সাথে। আর দরজা খুলতেই ভেতর থেকে ভুরভুর করে বেরিয়ে এলো এক রাশ পচা মাংস, বাদুড়ের বিষ্ঠা আর বহুদিনের বদ্ধ বাতাসের এক দম বন্ধ করা উৎকট গন্ধ। আমরা দেখলাম দিনের বেলাতেও স্টোর রুমের ভেতরটা নিকষ কালো। জানলার কপাটগুলো এমনভাবে আটকানো যে এক চিলতে আলো ঢোকারও উপায় নেই। কিশোরী ওর পকেট থেকে একটা বড় টর্চ বের করে জ্বালল। টর্চে সেই জোরালো আলোর বৃত্তটা ঘরের এদিক ওদিক ঘুরতেই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। বিশাল বড় ঘর, ছাদ পর্যন্ত উঁচুতে ডাঁই করে রাখা আছে জমিদার আমলের যত ভাঙাচোরা আসবাবপত্র। ধুলো আর মাকড়সার জালে সব ঢাকা, যেন একটা মৃত সাম্রাজ্যের কঙ্কালগুলো এখানে সারি সারি করে সাজানো আছে। কিন্তু সুজাতা দেবী কোথায়? ঠাকুর মশাই, কাকিমা তো এখানে নেই। গলা তো এই ঘর থেকে বেরিয়ে এলো। আছে, এখানেই আছে। ডাকিনী চক্রের কেন্দ্রবিন্দুও এখানেই লুকিয়ে রাখা আছে। তোমরা আমার পেছনে পেছনে আসো, তবে খুব সাবধানে। পিশাচ তার আস্তানা সহজে ছাড়বে না। আমরা স্তূপাকার আসবাবপত্রের মাঝখান দিয়ে একটা সরু গলি মতো রাস্তা ধরে ঘরের ভেতরের দিকে এগোতে লাগলাম। হঠাৎ আমি খেয়াল করলাম ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। বর্ষাকালের সেই গুমোট গরমটা আর নেই, বরং কনকনে একটা ঠান্ডা স্রোত যেন আমাদের হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আর ঠিক সেই সময় তারানাথ বাবু, ওই 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 ডান দিকে পুরনো পালঙ্কটার পেছনে দেখুন, ওটা কি? কিশোরী টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এবার স্তব্ধ হয়ে যাবে। টর্চের আলোয় স্পষ্ট দেখলাম দেওয়ালের সাথে মিশে থাকা একটা বিশাল কালো ছায়া ধীরে ধীরে দেয়াল থেকে আলাদা হয়ে বেরিয়ে আসছে। ছায়াটার কোনো নির্দিষ্ট আকার নেই, তবে সেটা একটা অতিকায় মানুষের মতো। তার কোনো চোখ মুখ নেই, শুধু নিকষ কালো একটা ধোঁয়ার কুণ্ডলীর মতো শরীর। ছায়া পিশাচ খুলিটাকে পাহারা দিচ্ছে। কিশোরী, আলোটা ওর দিকে স্থির করে ধরে রাখো, সরিও না। ছায়ামূর্তিটা শূন্যে ভাসতে ভাসতে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো। ওর থেকে যে কনকনে ঠান্ডা হাওয়াটা আসছিল তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ছায়াটা সোজা সোমনাথবাবুর দিকে একটা হাড় গিলে কালো হাত বাড়িয়ে দিল। সোমনাথবাবু ভয়ে ছিটকে মাটিতে পড়ে গেলেন। তারানাথ আর এক মুহূর্ত দেরি করল না। ওর ঝোলা থেকে একটা ছোট রূপোর কৌটো বের করে এক মুঠো ভস্য হাতে নিল। ওম ক্রিং ক্রিং হুং হুং ভৈরবায় ফট স্বাহা মায়াময় পিশাচং ভস্যে গুরু গুরু বাবা। মন্ত্র পড়েই তারানাথ সেই ভস্য সজোরে ছুঁড়ে দিল ছায়ামূর্তিটার দিকে। ভস্যটা ছায়ার গায়ে লাগতেই একটা বিকট সাঁই সাঁই শব্দ হলো, যেন ফুটন্ত তেলের কড়াতে কেউ এক পেয়ালা জল ঢেলে দিয়েছে। ছায়ামূর্তিটা যন্ত্রণায় একটা অমানসিক আর্তনাদ করে উঠল এবং ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করলো। ওর কালো ধোঁয়ার শরীরটা যেন টুকরো টুকরো হয়ে গুদাম ঘরের অন্ধকারের ভেতরে হারিয়ে গেল। ঘরের সেই কনকনে ঠান্ডা ভাবটাও নিমেষের মধ্যে কেটে গিয়ে একটা গুমোট গরম ফিরে এলো।
এগিয়ে এসো কিশোরী, এসো বিভূতি। আসুন আসুন সোমনাথ বাবু। ছায়া পিশাচটা যখন বাধা দিতে এসেছিল, তার মানে আসল জিনিসটা এর ঠিক পেছনেই আছে। আমরা স্তূপাকার আসবাবপত্রগুলো পার হয়ে ঘরের একেবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছালাম। সেখানে একটা ফাঁকা জায়গা, আর সেই ফাঁকা জায়গার মাঝখানে মেঝের ওপর পড়ে আছেন সুজাতা দেবী। সুজাতা, সুজাতা, সুজাতা। সোমনাথবাবু আমার পাশ কাটিয়ে ছুটে গিয়ে স্ত্রীর পাশে বসলেন। কিশোরী টর্চের আলোটা এবার সুজাতা দেবীর ওপরে ফেলল। ভদ্রমহিলা উপুর হয়ে শুয়ে আছেন, শরীরটা ধনুকের মতো আড়ষ্ট। সোমনাথবাবু কাঁধ ধরে টান দিয়ে তাকে চিৎ করতেই আমরা যা দেখলাম, তাতে আমাদের সকলের রক্ত জল হয়ে গেল। সুজাতা দেবীর চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে প্রাণের কোনো চিহ্ন নেই। দুটো চোখই সাদা হয়ে উল্টে আছে। ওনার মুখের দুপাশ দিয়ে ফেনা আর কালচে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ওর হাত দুটো। ভদ্রমহিলা তার বুকের উপরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন একটা মানুষের কঙ্কালের খুলি। খুলিটা সম্পূর্ণ কালো, কিন্তু তার উপরে টাটকা সিঁদুর আর কাঁচা রক্ত দিয়ে বীভৎস সব তান্ত্রিক চক্র আঁকা। আর খুলিটার চোখের কোটর দুটো। কিশোরীর হাতের টর্চের আলোয় আমি স্পষ্ট দেখলাম সেই রক্ত কপালের ফাঁকা চোখের কোটর দুটো যেন ঘুরতে ঘুরতে ঠিক আমাদের দিকেই স্থির হলো। আর সুজাতা দেবীর সেই আড়ষ্ট মৃতপ্রায় শরীর থেকে বেরিয়ে এলো একটা ফিসফিসে অমানসিক গলা। এসেছিস তোরা, রক্ত কপালের খিদে, এবার তোদের রক্ত দিয়ে মেটাবো। ভদ্রমহিলা তখনও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছেন, চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর দুহাতে বুকের কাছে চাপটে ধরে আছেন সেই বীভৎস রক্ত কপালটা। ওই খুলিটার দিকে তাকাতেই মনে হলো যেন ওর ফাঁকা কোটর দুটো যেন আমাদের দিকে তাকিয়ে উপহাস করছে। সোমনাথবাবু আর নিজেকে সামলাতে পারলেন না, ডুকরে কেঁদে উঠে স্ত্রীর দিকে হাত বাড়ালেন। সুজাতা, সুজাতা, এ তোমার কি হলো সুজাতা? সুজাতা, 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 তুমি খুলিটা ছেড়ে দাও, ছেড়ে দাও, খুলিটা ছেড়ে দাও, ছেড়ে দাও। খবরদার সোমনাথ বাবু, ছোবেন না ওকে। পিশাচ এখনো শরীরের প্রতিটা শিরায় শিরায় বইছে। ওর রক্ত কপাল সাধারণ হাতে ছুলে আপনার মৃত্যু অবধারিত। কিশোরী, তুমি টর্চের আলোটা ওর চোখের উপর স্থির করে রাখো, ওইদিকে একদম নিশানা ঘুরাবে না। এই কথা বলেই তারানাথ ওর লাল শালুর ঝোলা থেকে এক টুকরো কালো কাপড় আর একটু সাদা ফর্শ বের করলেন। বিড়বিড় করে ভূত অপসারণ মন্ত্র পড়তে পড়তে এক পা করে সুজাতা দেবীর দিকে এগোতে লাগলেন। তারানাথকে দেখতেই সুজাতা দেবী ঠিক যেন অবিকল এক সাপের মতো ফোঁস করে উঠলেন। কাছে আসিস না তান্ত্রিক, আমি কাল ভৈরবের দাসী। তোদের সবার কাঁচা রক্ত আজ আমি খাবো। তবে সেই শাসানিতে তারানাথ বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সজোরে সেই সাদা ফর্শ সুজাতা দেবীর মুখের ওপর ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভস্যটা গায়ে লাগতেই সুজাতা দেবী একটা বীভৎস আর্তনাদ করে জ্ঞান হারালেন। তারানাথ আর কাল বিলম্ব করলেন না। সে ওই কালো কাপড়টা দিয়ে রক্ত কপালটা জড়িয়ে ধরে এক ঝটকায় সুজাতা দেবীর হাত থেকে ছাড়িয়ে নিলেন। বিভূতি, সোমনাথ বাবু, আর দেরি নয়। সুজাতা দেবীকে ধরাধরি করে এক্ষুনি বাইরে বসার ঘরে নিয়ে চলুন। খুলিটা আমি আলাদা করেছি বটে, কিন্তু পিশাচটা এখন ওনার শরীরের ভেতরেই ঘাপটি মেরে আছে। আজ সূর্যাস্তের আগেই ওই অশুভ আত্মাকে তাড়াতে হবে, নইলে ওনাকে আর বাঁচানো যাবে না। বসার ঘরের মেঝের ঠিক মাঝখানে আমরা সুজাতা দেবীকে শুইয়ে দিলাম। এখন ভদ্রমহিলা নিথর হয়ে পড়ে আছেন। শুধু শ্বাস প্রশ্বাসের ওঠানামা দেখে বোঝা যাচ্ছে
যে উনি জীবিত আছেন। তারানাথ ঘরের সব জানলা দরজা বন্ধ করার নির্দেশ দিলেন। তারপর খড়িমাটি নিয়ে সুজাতা দেবীর চারপাশ ঘিরে একটা বড় গণ্ডি বা বৃত্ত আঁকলেন। বৃত্তের ভেতরে আঁকলেন একটা ত্রিকোণ চক্র। এরপর তারানাথ তার ঝোলা থেকে একটা পুরনো পেতলের পঞ্চপ্রদীপ বের করলেন। 5টা মুখে সলতে পাকিয়ে তাতে খাঁটি গাওয়া ঘি ঢেলে দেশলাই দিয়ে জ্বালা হলো। ঘরের ম্রিয়মান অন্ধকার ওই পঞ্চপ্রদীপে 5টা শিখায় অদ্ভুত এক মায়াবী আলো তৈরি করল। কালো কাপড়ে মোড়া রক্ত কপালটা গণ্ডির ঠিক বাইরে একটা ত্রিশূলের নিচে চাপা দিয়ে রাখা হলো। কিশোরী, বিভূতি, সোমনাথ বাবু, আপনারা গণ্ডির বাইরে থাকবেন। যাই ঘটুক না কেন এই বৃত্তের ভেতরে কেউ পা দেবেন না। এই পঞ্চপ্রদীপের আগুন হলো অগ্নিদেবের প্রতীক, যা যে কোনো অপবিত্র বস্তুকে ভস্মীভূত করে দিতে পারে। আমি এবার পিশাচ দমন প্রক্রিয়া শুরু করছি। ওং ক্রিং কাল্লৈ নমঃ, ওং ফট স্বাহা। মায়া জালং ছিন্ন ভব, পিশাচং ভস্মী কুরু কুরু। ওং ক্রিং কাল্লৈ নমঃ, ওং ফট স্বাহা। তারানাথের মন্ত্রের তেজ যত বাড়তে লাগলো, ঘরের ভেতরের পরিবেশটাও যেন তত ভারী হতে শুরু করলো। হঠাৎ আমি দেখলাম পঞ্চপ্রদীপের হলুদ শিখাগুলো আপনা আপনি নীল রঙের হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে মেঝেতে শুয়ে থাকা সুজাতা দেবীর শরীরটা ধনুকের মতো বেঁকে শূন্যে অন্তত 1 হাত ওপরে উঠে গেল। ওনার চোখ দুটো ততক্ষণে পুরোপুরি খুলে গেছে, কিন্তু সেই চোখে শুধু সাদা অংশ। ওনার মুখ থেকে গেঁজলা বেরোচ্ছে। তুই আমাকে তাড়াবি? অঘরে কাল ভৈরবের পিশাচকে তাড়াবি তুই? তোর ওই পঞ্চপ্রদীপ আমি নিভিয়ে দেব। কথাটা বলেই সুজাতা দেবী অমানসিক ক্ষিপ্রতায় তারানাথের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ভদ্রমহিলার গায়ে যেন তখন 10টা হাতির বল। তিনি তারানাথের গলাটা 2 হাতে চেপে ধরেছেন। তারানাথের মুখটা লাল হয়ে গেছে, কিন্তু ওনার চোখ দুটো জলজল করছে। তারানাথ এক ঝটকায় নিজের ডান হাতটা ছাড়িয়ে নিয়ে পঞ্চপ্রদীপের নীল আগুন থেকে একটুখানি ছাই আর ঘি নিজের আঙুলে মেখে নিলেন। তারপর প্রচণ্ড জোরে সুজাতা দেবীর কপালে একটা তিলক এঁকে দিলেন। ওং হেং ক্রিং কাল ভৈরবায় নমঃ। ছাড়, ছাড় ওর শরীর, ছাড়। ত্রিলকটা কপালে ছোঁয়াতেই সুজাতা দেবী একটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। ঘরের নীল আলোটা আবার মুহূর্তের মধ্যে হলুদ হয়ে গেল। বাতাসে একটা পোড়া মাংসের গন্ধ হালকা হয়ে বইছে। তারানাথ ধীরে ধীরে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। যাক, ওর শরীর থেকে পিশাচটা চিরকালের মতো বেরিয়ে গেছে। সোমনাথ বাবু, আপনার স্ত্রীর আর কোনো বিপদ নেই। শুধু ওই রক্ত কপালটাকে নষ্ট করতে পারলেই। সোমনাথবাবু ছুটে এসে স্ত্রীকে জড়িয়ে ধরলেন। সুজাতা দেবী ধীরে ধীরে চোখ মেললেন। এবার আর ওনার চোখে সেই পিশাচের দৃষ্টি নেই, সাধারণ এক ক্লান্ত মায়ের দৃষ্টি। আমি 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 কোথায়? আমার রিনি, আমার মেয়েটা কোথায়? ও ও তো ওপরের ঘরে। হ্যাঁ, রিনি? সর্বনাশ! তারানাথ বাবু, আমরা তো গুদাম ঘরের এই গোলমালে রিনির কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। ওকে তো আমি ওই দোতলার ঘরে তালা বন্ধ করে রেখে এসেছিলাম। কথাটা শোনা মাত্রই তারানাথের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমরা হ্যারিকেন আর টর্চ নিয়ে তৎক্ষণাৎ দোতলার দিকে ছুটলাম। দোতলায় রিনির ঘরের সামনে পৌঁছে সোমনাথবাবু দেখলেন দরজার তালাটা ভাঙা। ছিটকিনিটা কে যেন ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। ঘরে ঢুকতেই আমরা দেখলাম ঘরের ভেতরটা খাঁ খাঁ করছে। রিনি নেই। বিছানার চাদরটা মেঝেতে লুটোচ্ছে। জানলার একটা পাল্লা পুরোপুরি ভাঙা, আর জানলার ঠিক নিচে বিভূতি, দেখো মেঝের ওপর ওগুলো কিসের দাগ?
টর্চের আলোয় দেখলাম মেঝের ওপর দিঘির সেই কুচকুচে কালো মাটির পায়ের ছাপ। ছোট ছোট পায়ের ছাপগুলো জানলা থেকে শুরু করে ঘরের বাইরে বারান্দা দিয়ে পেছনে সিঁড়ির দিকে নেমে গেছে। অর্থাৎ কেউ একজন রিনিকে ওই জানলা দিয়ে নামিয়ে জঙ্গলের দিকে নিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে কিশোরী। আমি বুঝতে পারিনি আমাদের ব্যস্ত রাখার জন্যই পিশাচটা সুজাতা দেবীর ওপর ভর করেছিল। আসল উদ্দেশ্য ছিল ওই মেয়েটা। রিনি, রিনি, তারানাথ বাবু, আমার আমার রিনিকে ওরা কোথায় নিয়ে গেল? তারানাথ বাবু, আপনি আপনি কিছু একটা করুন তারানাথ বাবু, কিছু একটা করুন, কিছু একটা করুন। তারানাথ ধীরে ধীরে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, ডাকিনী চক্রের শেষ পর্ব শুরু হয়ে গেছে সোমনাথ বাবু। অঘরী কাল ভৈরব তার অভিশাপ পূরণ করতে চাইছে। রিনি এখন ওই কালজঙ্ঘা জঙ্গলের পরিত্যক্ত শিব মন্দিরের শ্মশানে। আজ রাতেই ওকে বলির বেদিতে চড়াবে কাল ভৈরব। আমাকে একাই যেতে হবে ওই মৃত্যুপুরীতে। এবার আর কোনো নিস্তার নেই। রিনি শূন্য ঘর আর জানলার নিচে সেই কালো কাদার ছাপ দেখে আমরা যখন আবার নিচে বসার ঘরে ফিরে এলাম, তখন সোমনাথবাবু প্রায় পাগলের মতো আচরণ করছেন। সুজাতা দেবী তখনও অচৈতন্য। তারানাথ নিজের লাল শালুর ঝোলাটা খুলে তার ভেতর থেকে একটা ত্রিশূল, কিছু শিকড় বাকড় আর একটা খুলির ওপরের অংশ বের করল। ওনার চোয়াল শক্ত, চোখে একটা ভয়ঙ্কর সংকল্পের আগুন। তারানাথ বাবু, তারানাথ বাবু, আমাকে আমাকে আপনার সাথে নিয়ে চলুন, দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আমি 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 কাল ভৈরবের পায়ে পড়ে ভিক্ষা চাইব। আমি আমি হাত জোড় করবো। আমার আমার রিনিকে যেন ওরা ছেড়ে দেয়। আপনি আপনি আমাকে সঙ্গে নিয়ে চলুন তারানাথ বাবু, আমাকে সঙ্গে নিয়ে চলুন। পিশাচ কারো কান্না শোনে না সোমনাথ বাবু, সে শুধু কাঁচা রক্ত চেনে। ওই কালজঙ্ঘার জঙ্গলে আজ রাতে অঘরী কাল ভৈরব তার মায়াজাল বিছিয়ে রেখেছে। সাধারণ মানুষ সেখানে গেলে নির্ঘাত দিগ্ভ্রমে পড়ে মারা পড়বে। আমাকে একাই যেতে হবে। আপনারা এই গণ্ডির ভেতরে সুজাতা দেবীকে নিয়ে বসে থাকবেন। ভোরের আলো না ফোটা পর্যন্ত কেউ এই রেখার বাইরে পা দেবেন না। আমি আর কিশোরীও তারানাথের সাথে যাওয়ার জন্য জেদ ধরেছিলাম, কিন্তু তারানাথ আমাদের এমন একটা ধমক দিলেন যে আমরা আর কথা বাড়াতে পারলাম না। রাত হতেই তারানাথ ঝোলা কাঁধে নিয়ে সেই দুর্যোগের রাতের অন্ধকারে একা বেরিয়ে গেলেন। পরে মটলেনের আড্ডায় বসে তারানাথের মুখে কালজঙ্ঘা জঙ্গলের সেই রাতের যে বর্ণনা আমরা শুনেছিলাম, তা আমি আমার ডায়েরিতে অক্ষরে অক্ষরে লিখে রেখেছি। পরের ঘটনাগুলো সেই তারানাথের বয়ানেই বলছি, শুনুন তবে। ছায়াগড়ের সীমানা ছাড়িয়ে জঙ্গলে ঢুকতেই মনে হলো কেউ যেন একটা কালো কম্বল দিয়ে গোটা জগৎটাকে ঢেকে দিল। আকাশ মেঘলা থাকায় চাঁদের আলোর নামগন্ধ নেই। তার উপর চারিদিকে একটা বুনো স্যাঁতস্যাঁতে পচা পাতার গন্ধ। আমার ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে টর্চ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো টর্চের আলোটা যেন 10 হাতের বেশি এগোতে পারছে না। আমি বুঝলাম অন্ধকারের নিজস্ব একটা ঘনত্ব আছে এখানে। খানিকক্ষণ হেঁটে অনেকটা এগিয়ে গেলাম, তারপর হঠাৎ বুঝতে পারলাম আমি গোলক ধাঁধায় পড়েছি। অন্তত 1 ঘন্টা ধরে আমি সামনের দিকে হেঁটে চলেছি, কিন্তু
জঙ্গল যেন আর শেষ হচ্ছে না। ওই পরিত্যক্ত শিব মন্দিরটা আমাকে কিছুতেই খুঁজে পেতে দিচ্ছে না কালভৈরবের পিশাচ মায়া। আমি বুঝলাম অন্য পথ ধরতে হবে, বামাচারী তন্ত্রের সবচেয়ে আদিম পথ, সব সাধনা। জঙ্গলের ভেতরেই একটা ফাঁকা জায়গায় এসে আমি থমকে দাঁড়ালাম। চারিদিকে ইতস্তত ছড়ানো মানুষের হাড়গোড়, আধ পোড়া কাঠ আর পোড়া মাটির কলসি। বুঝলাম এটাই বহু পুরনো কোনো চণ্ডাল শ্মশান। কালভৈরব নিশ্চয়ই এখান থেকেই মরা তুলে পিশাচ সাধনা করত। আমার একটা মৃতদেহের প্রয়োজন ছিল, অন্তত একটা সম্পূর্ণ খুলি। খুঁজতে খুঁজতে একটা বিশাল বটগাছের শিকড়ের কাছে আমি একটা আধ পচা মরা শেয়ালের মৃতদেহ পেলাম। বলতে পারেন কাজ চালানোর মতো। সাধনার জন্যে আমি শেয়ালের মৃতদেহটাকে সামনে রেখে মাটিতে রক্ত চন্দন দিয়ে একটা ত্রিকোণ চক্র আঁকলাম। তারপর শেয়ালের মাথার উপরে এক চিমটে চিতাভস্ম আর সিঁদুর ছড়িয়ে দিয়ে ধ্যানে বসে পড়লাম। সাধারণ সব সাধনার মতো এই দীর্ঘ প্রক্রিয়া নয়, আমার শুধু পথ নির্দেশিকা দরকার ছিল। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। ওম রিং ক্লিং ভৈরবায় প্রেতজনি জাগরায় জাগরায় পথং। আমি মনোযোগ সহকারে সাধনা করতে লাগলাম। মন্ত্রের তেজ বাড়তে থাকতেই আমি দেখলাম মরা শেয়ালটার শরীরটা যেন একবার কেঁপে উঠল, আর তারপর ওর ফাঁকা চোখের কোটর দুটো থেকে একটা ফ্যাকাশে নীল রঙের আলো ছিটকে বেরিয়ে এলো। সেই নীল আলোর একটা রশ্মি সোজা জঙ্গলের উত্তর পশ্চিম দিকের একটা জমাট বাঁধা অন্ধকারের দিকে নির্দেশ করল। আমি বুঝলাম এ সাধনায় আমার কাজ সম্পন্ন। পিশাচ মায়া ছিন্ন করে আমি শিব মন্দিরের দিকটা অবশেষে চিনতে পেরেছি। নীল আলোর নির্দেশিকা ধরে ঘন কাঁটা ঝোপে আর লতা পাতা সরিয়ে আমি ধীরে ধীরে সেই শিব মন্দিরের সামনে এসে পৌঁছালাম। দেখলাম 300 বছরের পুরনো ওই পাথর আর ইটের তৈরি মন্দিরটাকে বিশাল একটা বট গাছ তার অজস্র শিকড় দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কিন্তু ইতিমধ্যেই মন্দিরের ওপরের চূড়াটা ভেঙে পড়েছে। ভেতরের দিকে উঁকি দিতেই দেখলাম মন্দিরের ভারী কাঠের দরজাটা আধা খোলা। ভেতর থেকে ওই অশুভ মন্ত্রোচ্চারণ আর একটা লালচে আলো বেরিয়ে আসছে। আমার শরীরের শিরা উপশিরায় তখন রক্ত টকবক করে ফুটছে। আমি পা টিপে টিপে নিঃশব্দে সেই আধখোলা দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই আমার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্যে থমকে গেল। আমি দেখলাম মন্দিরের ভেতরে শিবের কোনো লিঙ্গ নেই, শুধু একটা ভাঙা পাথরের বেদি, আর সেই বেদির ওপর নিথর হয়ে শুয়ে আছে ছোট্ট রিনি। ওর পরনের সাদা ফ্রকটা কাদা আর রক্তে মাখামাখি। বেদির চারপাশে অন্তত 10-12টা কালো ধোঁয়ার মতো ছায়ামূর্তি গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ঠিক বেদির ওপরে রিনির মুখের কাছে শূন্যে ভাসছে সেই ভয়ঙ্কর রক্ত কপাল। খুলিটার চোখের কোটর থেকে রক্তের মতো লাল আলো ঠিকরে পড়ছে রিনির ফ্যাকাশে মুখের ওপর। ওই অমানবিক ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ডান হাতে ত্রিশূলটা শক্ত করে চেপে ধরে আমি দরজার দিকে এক পা এগুলাম, আর ঠিক তখনই তারানাথ দেখলেন অন্ধকারে তার পায়ের নিচে একটা শুকনো পাতা সজোরে মরমর করে উঠল, আর সাথে সাথেই মন্দিরের ভেতরের সেই ঘরে মন্ত্রোচ্চারণ হঠাৎ করে একেবারে থেমে গেল। নিস্তব্ধ হয়ে গেল ডমরুর শব্দ। আমি দেখলাম শূন্যে ভাসমান সেই রক্ত কপালটা খুব ধীরে ধীরে রিনির দিক থেকে ঘুরে ঠিক
আমার দিকে তার রক্তবর্ণ চোখ দুটো স্থির করল। খুলিটার ফাঁকা চোখের কোটর দুটো থেকে ঠিকরে বেরোনো সেই জমাট বাঁধা রক্তের মতো লাল আলোটা সোজা এসে পড়ল আমার মুখের ওপর। সেই আলোর ছটা গায়ে লাগতেই আমার মনে হলো আমার শরীরের সমস্ত রক্ত যেন নিমেষের মধ্যে হিম ও শীতল হয়ে শুকিয়ে গেছে। এমন হাড় কাঁপানো পৈশাচিক ঠান্ডা আমি জীবনে কোনোদিন অনুভব করিনি। আমি দেখলাম রক্ত কপালের সেই অট্ট হাসির সঙ্গে সঙ্গে বেদির চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা 10-12টা কালো ছায়া মূর্তি একসাথে আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। ওদের কোনো মুখাবয়ব নেই, শুধু নিকষ কালো ধোঁয়ার মতো শরীর। আর ওদের সেই শরীর থেকে গলিত সব দেহের এমন একটা উৎকট দুর্গন্ধ ভেসে এলো যে সেদিন আমার নাড়ি ভুড়ি প্রায় উল্টে আসার জোগাড় হয়েছিল। তান্ত্রিক, তুই মৃত্যুপুরীতে নিজে হেঁটে এসেছিস। আজ তোর আর ওই বাচ্চা মেয়েটার কাঁচা রক্ত আমি ওই বেদিতে ঢালবো। ধর ধর ওকে। কথাটা শেষ হতেই আমি দেখলাম ওই ছায়া মূর্তিগুলো একটা কালো স্রোতের মতো আমার দিকে ধেয়ে এলো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। মনে মনে ভাবলাম, বামাচারী তন্ত্রের এই ভয়ঙ্কর উপাখ্যান আমায় আজ রাতেই শেষ করতে হবে। ওং হ্রিং ভৈরবায় হুং হুং ফট স্বাহা, মায়াময় প্রেতজনি ভস্মীভব। আমি মন্ত্র পড়ে আমার হাতের ত্রিশূলটা ওই পরিত্যক্ত মন্দিরের মাটিতে গেঁথে দিলাম। ত্রিশূলটা মাটিতে গাঁথতেই তার চারপাশ থেকে একটা অদৃশ্য শক্তি বলয় তৈরি হলো। সেই রক্ষা কবচ বলয় স্বয়ং মহাকালের আশীর্বাদ প্রাপ্ত। প্রথম ছায়া মূর্তিটা সেই বলয়ে ধাক্কা খাওয়া মাত্রই জানোয়ারের মতো আর্তনাদ করে ছায়াটা দাউ দাউ করে নীল আগুনে জ্বলে উঠল। তারপর নিমেষের মধ্যে ভস্ম হয়ে যেন বাতাসে মিলিয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম ওই ঘটনার ভয়ের রূপ দেখে বাকি পিশাচগুলো একটু থমকে দাঁড়ালো। আর ঠিক সেই সুযোগটাই আমি খুঁজছিলাম। আমি দ্রুত ঝোলা থেকে এক মুঠো শ্বেত সর্ষে আর রক্তচন্দন বের করে বিড়বিড় করে ভূত অপসারণ মন্ত্র পড়তে পড়তে বেদির দিকে ছুঁড়ে দিলাম। আর ঠিক তখন মন্ত্রপুত সর্ষের ঘায়ে বাকি ছায়া মূর্তিগুলো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে মন্দিরের ভাঙা ছাদ দিয়ে শূন্যে মিলিয়ে গেল। ক্ষীণ এক বিজয়ের হাসি ফুটে উঠল আমার মুখে। কিন্তু আমি জানতাম যে আসল শত্রু তখনও শেষ হয়নি। এরপরেই আমার চোখ গেল বেদির ওপরে। সেই অভিশপ্ত রক্ত কপালটা তখনও শূন্যে ভাসছে, আর সেটা এবার তার সমস্ত অশুভ শক্তি নিয়ে আমার দিকে তীরের মতো ছুটে এলো। আমি চট করে ত্রিশূলটা মাটি থেকে তুলে নিয়ে রক্ত কপালের আঘাতটা আটকালাম। ত্রিশূলের পেতলের ফলার সাথে ওই খুলিটার ধাক্কা লাগতেই যেন বাজ পড়ল মন্দিরের ভেতর। সেই ভয়াবহ সংঘর্ষে আমার হাত থেকে ত্রিশূলটা ছিটকে গিয়ে পড়ল মন্দিরের অন্য এক প্রান্তে। আর আমিও এই তীব্র ধাক্কা সহ্য করতে না পেরে ছিটকে গিয়ে ধাক্কা খেলাম মন্দিরের দেওয়ালের সঙ্গে। ওই আঘাতের প্রভাবে আমার মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। আমি বুঝতে পারলাম, সম্পূর্ণ পঞ্চমুণ্ডির আসন তৈরি না করে ওই কাল ভৈরবের রক্ত কপালকে আমি ধ্বংস করতে পারবো না। আমাকে আপাতত শুধু মেয়েটিকে উদ্ধার করতে হবে। ওই তীব্র সংঘর্ষকে সামলে আমি দেখলাম লড়াইয়ের এক দাপটে রক্ত কপালটা তখন মাটিতে পড়ে স্থির হয়ে রয়েছে। তখন তার লাল আলোটা একটু নিস্তেজ। আমি টলতে টলতে কোনো রকমে বেদির কাছে গিয়ে অজ্ঞান ঋণীকে তুলে নিলাম ফিরব বলে।
রিনির শরীরটা স্পর্শ করেই বুঝলাম শরীরটা তখন বরফের মতো ঠান্ডা। আমি এক হাতে রিনিকে ধরে আর অন্য হাতে আমার ত্রিশূলটা তুলে নিয়ে ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। ত্রিশূল হাতে আমি যে রক্ষা বলয় তৈরি করেছিলাম তার জন্যেই আমার কোনো ক্ষতি করতে পারল না রক্ত কপালটা সে যাত্রায়। দেহটা নিয়ে যাচ্ছিস তান্ত্রিক, কিন্তু ওর আত্মা তো আমার কাছেই বাঁধা পড়ে আছে। কাল অমাবস্যা, কাল রাতের মধ্যেই ও নিজে হেঁটে ফিরে আসবে এই বেদিতে। পিশাচের ওই কথাগুলো আমার কানে তখন বিষের মতো বিঁধছিল। যদিও ওই তিক্ত সত্যিটা আমি আগে থেকেই জানতাম। জঙ্গলের ভেতর দিয়ে রিনিকে কোলে নিয়ে দৌড়নোর সেই পথটা ছিল আরো বিভীষিকাময়। মনে হচ্ছিল জঙ্গলের গাছগুলো যেন জ্যান্ত হয়ে উঠেছে। পুরনো বট গাছের ঝুড়িগুলো সাপের মতো আমার পা জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু আমি ক্রমাগত কালী কবচ মন্ত্র জপ করতে করতে সেই পিশাচ মায়া ভেদ করে যখন ছায়াগড় জমিদার বাড়ির সীমানায় এসে পৌঁছালাম, তখন আমার শরীরে আর এক বিন্দুও শক্তি অবশিষ্ট নেই। আমরা বসার ঘরে গণ্ডির ভেতরে তখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। হঠাৎ সদর দরজায় একটা প্রবল ধাক্কা পড়ল। কে কে বাইরে? আমি দরজা খুলুন। দরজা খুলতেই যে দৃশ্য দেখলাম তা আমি জীবনে ভুলব না। তারানাথ টলতে টলতে ভেতরে ঢুকলেন। ওনার কপাল, নাক আর মুখ দিয়ে তখন কালচে রক্ত গড়িয়ে পড়ছে। জামা কাপড় কাদা আর শুকনো পাতায় মাখামাখি, আর ওনার কোলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে রিনি। আমার মা! রিনি, আমার মা! সোমনাথ বাবু আর সুজাতা দেবী ছুটে গিয়ে রিনিকে কোলে নিলেন, আর ঠিক সেই সঙ্গে তারানাথ ধপ করে একটা কাঠের চেয়ারে বসে পড়ল। কিশোরী ছুটে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলো। আমি গিয়ে দাঁড়ালাম তারানাথের পাশে। ঢকঢক করে হাঁপাতে হাঁপাতে জলটা খেয়ে তারানাথ কোনো রকমে একটা কাপড়ের টুকরো দিয়ে মুখের রক্তটা মুছল। তার চোখ দুটো তখনও জলজল করছে। খুশি হওয়ার কিছু নেই সোমনাথ বাবু। রিনিকে আমি ফিরিয়ে এনেছি ঠিকই, কিন্তু কাল ভৈরবের অভিশাপ এখনো কাটেনি। রক্ত কপালটা আমাকে শেষ করতেই হবে, আর তার জন্য কাল অমাবস্যার সকালে ওই জঙ্গলেই আমাকে পঞ্চমুণ্ডির আসন পাততে হবে। তারানাথ বাবু, আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা চিরকাল আপনার কেনা গোলাম হয়ে থাকবো। শুধু শুধু আমার মেয়েটাকে বাঁচান তারানাথ বাবু, শুধু আমার মেয়েটাকে বাঁচান, মেয়েটাকে বাঁচান। সোমনাথ বাবু, আপনার আমার গোলাম হওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনার বাড়ির ভেতরে যে কাল ভৈরবের গোলাম লুকিয়ে আছে তাকে আগে খুঁজে বার করতে হবে। তারানাথের কথা শুনে আমরা সবাই চমকে উঠলাম। তার মানে হলো কোনো অশরীরী পিশাচ বা ছায়ামূর্তি লোহার তালা বা পিতলের ছিটকিনি বাইরে থেকে ভাঙতে পারে না। রিনির ঘরের তালাটা বাইরে থেকে কেউ একজন ভেঙেছে বা খুলেছে। কেউ একজন রিনিকে ওই জানলা দিয়ে নামিয়ে জঙ্গলের পথে এগিয়ে নিয়ে এসেছে। আপনাদেরই আপন কেউ ওই ডাকিনী চক্রের সাথে যুক্ত। কাল সকালে আমার পড়া জল দিয়ে আমি সেই বিশ্বাসঘাতককে চিহ্নিত করব। আজ রাতে এটা করা নিরাপদ হবে না। তারানাথের কথাটা শেষ না হতেই আমাদের বসার ঘরের জানলার ঠিক ও পাশে অন্ধকার বারান্দা দিয়ে কেউ একজন ভারী পায়ে ছুটে পালিয়ে গেল। জানলার ওপাশে কাঠের বারান্দা দিয়ে ভারী পায়ে ছুটে পালানোর শব্দ আর তারপর কাঁচ ভাঙার আওয়াজে আমরা সবাই তখন চমকে উঠলাম। তারানাথ আর এক মুহূর্ত দেরি করলেন না। ওনার ওই ক্লান্ত নুয়ে পড়া শরীরটার ভেতরে যে এত ক্ষিপ্রতা লুকিয়েছিল তা আগে বুঝিনি।
এক লাফে জানলার কাছে গিয়ে ভাঙা কাঁচের ফাঁক দিয়ে উনি টর্চের আলোটা ফেলল বাইরের অন্ধকারে। পালিয়েছে অন্ধকারের সুযোগ নিয়ে পেছনের আম বাগানের দিকে পালিয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারবে না। কাল ভৈরবের এই চর এই বাড়িরই চৌহদ্দির মধ্যে লুকিয়ে আছে। কিন্তু তারানাথ বাবু কে হতে পারে সে? কারণ এই বাড়িতে তো আমরা ছাড়া শুধু পুরনো কয়েকজন বিশ্বস্ত পরিচারক থাকে। তারা তো 3 পুরুষ ধরে আমাদেরই নুন খাচ্ছে, তারা তো এরম করবে না। পিশাচ মায়া যখন কাউকে গ্রাস করে তখন বিশ্বস্ততা বা রক্তের সম্পর্ক কোনো কাজেই আসে না সোমনাথ বাবু। লোভ আর ভয় মানুষকে দিয়ে যে কোনো জঘন্য কাজ করাতে পারে। আজ রাতটুকু কোনো মতে পার হতে দিন, কাল সকালেই আমি আমার তান্ত্রিক প্রক্রিয়ায় সেই বেঈমানকে শনাক্ত করব। সারা রাত উদ্বেগে আর আতঙ্কে চোখের পাতা এক করতে পারিনি। আজ অমাবস্যা, সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে, যেন দিন দুপুরে সন্ধ্যা নেমেছে। ছায়াগড় জমিদার বাড়ির একতলার শ্যাওলা ধরা ইটের উঠোনে সোমনাথবাবু বাড়ির সমস্ত কাজের লোক, মালি আর দারোয়ানদের জড়ো করেছেন। মোট 7 জন। আমরা সকলেই তখন বারান্দায় দাঁড়িয়ে আছি। তারানাথ একটা পেতলের ঘটিতে দিঘির জল নিয়ে এসে উঠোনের মাঝখানে বসল। তারপর ওনার ঝোলা থেকে 1 চিমটে সিঁদুর, একটু ভস্য আর একটা শুকনো তুলসী পাতা ওই ঘটির জলের মধ্যে ফেলে দিলেন। তারপর চোখ বন্ধ করে ডান হাতে তর্জনী দিয়ে জলটা ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। ওং হ্রিং ক্লিং সত্যং দর্শয়। মন্ত্র পড়া শেষ করে তারানাথ ঘটিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন জবা ফুলের মতো লাল। ও স্থির দৃষ্টিতে ওই 7 জন পরিচারকের দিকে তাকালো। এই ঘটিতে থাকা জল এখন আর সাধারণ জল নেই। কাল ভৈরবের পিশাচ মায়া ভেদ করার পড়া জল এটা। যে নিষ্পাপ তার কাছে এই জল সাধারণ জলের মতোই লাগবে, কিন্তু কাল রাতে যে বিশ্বাসঘাতকতা করে ওই ছোট মেয়ে রিনিকে জঙ্গলে কাল ভৈরবের হাতে তুলে দিয়ে এসেছে, তার কাছে এই জল সাক্ষাৎ কালকূট বিষ হয়ে দাঁড়াবে। তার গলা থেকে নাড়ি ভুড়ি সব পুড়ে ছাই হয়ে যাবে। আসুন আসুন, এক এক করে এগিয়ে আসুন আর 1 আঁজলা করে এই জল পান করুন। তারানাথের এই কথা শুনে প্রথমে এগিয়ে এলো দারোয়ান রাম সিং। তারানাথ ওর হাতে জল ঢেলে দিল। রাম সিং ঢক করে জলটা খেয়ে নিল, কিছুই হলো না। তারপর মালি, তারপর রাধুনি, একে একে 6 জন জল খেয়ে গেল। কারো কোনো বিকার হলো না। সব শেষে লাইনে দাঁড়িয়ে আছেন পুরনো নায়েব মশাই, হরিহর কাকা। 70 বয়স, পাকা চুলদাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। 3 পুরুষ ধরে তিনি এই জমিদার বাড়ির বিশ্বস্ত কর্মচারী। কিন্তু আমি দেখলাম সেই সময় বৃদ্ধের কপাল থেকে ঘাম ঝরছে, তার হাত পা থরথর করে কাঁপছে। হরিহর কাকা, আপনি তো আমাদের পরিবারের নিজের লোকের মতন, আপনি তো নির্দোষ। আপনি জলটা খেয়ে নিন। হরিহর নায়েব কাঁপা কাঁপা হাতে অঞ্জলি পাতলেন। তারানাথ স্থির শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে জলটা তার হাতে ঢেলে দিল। হরিহর কাকা চোখ বন্ধ করে জলটা মুখে দিলেন, আর পর মুহূর্তেই জলটা পেটে যাওয়ার আগেই হরিহর নায়েব নিজের গলাটা 2 হাতে খামচে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন। আমরা দেখলাম তিনি মাছের মতো খাবি খাচ্ছেন, আর তার মুখ থেকে গলগল করে সাদা ফেনা আর রক্ত বেরিয়ে আসছে। হরিহর কাকা, আপনি আপনি এই কাজ করেছেন? চলে গেল, সব পুড়ে গেল। আমি আমি চাইনি সোমনাথ বাবু, আমি চাইনি। খুলিটা আমাকে বাধ্য করেছিল। কাল ভৈরব আমাকে মোহর দেওয়ার লোভ দেখিয়েছিল। ও আমাকে মেরে ফেলবে। ও
কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। 70 বছরের এক বৃদ্ধের গায়ে যে এত জোর থাকতে পারে তা আমার কল্পনার অতীত। তিনি সোমনাথ বাবুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এক ছুটে পেছনের বারান্দা পেরিয়ে নিজের আবাসস্থলের দিকে দৌড় লাগালেন। ধরুন ওকে, ও পিশাচের কবলে, ও নিজেকে শেষ করে ফেলবে। তারানাথের এই কথা কানে আসা মাত্রই আমরা সবাই পাগলের মতো দৌড়ে পেছনের উঠোনে হরিহর নায়েবের ঘরের সামনে পৌঁছালাম, কিন্তু ততক্ষণে ও ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা ভাঙুন সোমনাথ বাবু, জলদি। সোমনাথ বাবু আর রাম সিং মিলে কাঁধ দিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারতেই পুরনো কাঠের দরজাটা মড়মড় করে ভেঙে খুলে গেল। ভেতরে ঘরে ঢুকে যে দৃশ্য আমরা দেখলাম তাতে আমার সারা শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। আমাদের হাতে তখন আর কিছুই ছিল না। আমরা দেখলাম ঘরের মাঝখানে কড়িকাঠ থেকে একটা মোটা দড়ির ফাঁস গলায় আটকে ঝুলছেন হরিহর নায়েব। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, জিভটা ঝুলে পড়েছে, শরীরটা তখনও পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলছে। ঠাকুর মশাই, বিভূতি, দেখো, দেওয়ালের দিকে দেখো। কিশোরীর আঙুল নির্দেশ করা দেওয়ালটার দিকে তাকিয়ে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঘরের সাদা চুনকাম করা দেওয়ালে টাটকা রক্ত দিয়ে বড় বড় হরফে কিছু একটা লেখা আছে। হরিহর নায়েব মরার আগে নিজের আঙুল ছেড়ে রক্ত দিয়ে ওই সাবধান বাণী লিখে গেছেন। আজ অমাবস্যার রাত, ডাকিনী চক্র সম্পূর্ণ হবে। রক্ত কপালের খিদে মিটবে তোর আর ওই বাচ্চা মেয়েটার রক্ত দিয়ে। কাল ভৈরব তোদের জন্য অপেক্ষা করছে। সব শেষ, সব শেষ। আচ্ছা তারানাথ বাবু, এই কাল ভৈরবকে ঠেকানোর আর কোনো উপায় নেই? উপায় আছে। কাল ভৈরবের শক্তি আজ রাতে চরমে পৌঁছবে ঠিকই, কিন্তু ওর ওই রক্ত কপাল ধ্বংস করার একমাত্র ব্রহ্মাস্ত্র হলো শ্বেত অপরাজিতা গাছের শিকড়। আমরা সবাই অবাক হয়ে তারানাথের দিকে তাকালাম। হ্যাঁ, ওই শ্বেত অপরাজিতার রস রক্ত কপালের ওপর ঢেলে দিলে পিশাচ ভস্ম হয়ে যাবে, কিন্তু ওই গাছ তো যেখানে সেখানে পাওয়া যায় না। ওই গাছ আছে কালজঙ্ঘা জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায়, শ্মশানের ঠিক পেছনে। আর সেই গাছ পাহারা দিচ্ছে এমন এক কাল নাগিনী, যার ছোবলে মানুষের রক্ত এক নিমেষে কালো হয়ে যায়। আজ রাতেই আমাকে সেই পাহাড়ে উঠতে হবে। হরিহর নায়েবের আত্মহত্যার পর থেকে ছায়াগড় জমিদার বাড়ির পরিবেশটা যেন একটা গোরস্থানের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে। আজ অমাবস্যার রাত। সোমনাথবাবু, সুজাতা দেবী আর রিনি বসার ঘরের সেই গণ্ডির ভেতরে জড়সড় হয়ে বসে আছেন। রিনির জ্ঞান ফিরেছে ইতিমধ্যেই, কিন্তু মেয়েটা জ্বরে ধুঁকছে আর মাঝে মাঝেই ভয়ে কেঁপে উঠছে। আমি দেখলাম তারানাথ তার ঘরের এক কোণে বসে ওর লাল শালোর ঝোলাটা গুছিয়ে নিচ্ছে। সোমনাথ বাবু, আমার ফিরতে হয়তো ভোর হয়ে যাবে। মনে রাখবেন, আজ রাতটা কাল ভৈরব শক্তির চূড়ান্ত লগ্ন। এই গণ্ডির বাইরে থেকে যদি আপনাদের পরিচিত কারোর গলাও শুনতে পান, ভুলেও সাড়া দেবেন না। আপনি একা যাবেন তারানাথ বাবু? কালজঙ্ঘার ওই পাহাড় তো সাপের আড়ত, তার উপর আজ আবার অমাবস্যা। তন্ত্রের পথে বিপদকেই তো সাথী করতে হয় সোমনাথ বাবু। শ্বেত অপরাজিতার শেকড় ছাড়া কাল ভৈরবের রক্ত কপাল ধ্বংস করার আর কোনো দ্বিতীয় পথ নেই। মহাকাল সহায় থাকলে ভোরবেলায় ওই শেকড় নিয়েই আমি ফিরব। এই বলে তারানাথ ওর ঝোলাটা কাঁধে ঝুলিয়ে ডান হাতে ত্রিশূলটা শক্ত করে ধরে সেই নিকষ আলো অন্ধকারের বুকে পা বাড়ালেন।
মটলেনের আড্ডায় বসে তারানাথ কালজঙ্ঘার ওই পাহাড় চূড়ায় যে রোমহর্ষক বর্ণনা আমাদের দিয়েছিল তা মনে করলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। পরের ঘটনাগুলো আমি আমাদের শোনা তারানাথের বয়ানেই বলছি। অমাবস্যার রাত এমনিতেই তান্ত্রিকদের জন্য শক্তির রাত, কিন্তু আজ কালজঙ্ঘার জঙ্গলে ঢুকে এমনটা মনে হলো না। মনে হলো বাতাস যেন ভারী হয়ে আছে, পদে পদে পিশাচের মায়াজাল আমাকে আটকাতে চাইছে। আমি বাঁ হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে হাঁটছিলাম। জঙ্গলের সীমানা ছাড়িয়ে শিব মন্দিরের পেছনের দিকটায় যেতেই খাঁড়াই পাহাড়ের শুরু। পাহাড় মানে পাথরের টিলার মতো, কিন্তু পথটা অত্যন্ত দুর্গম। পাহাড়ের গা বেয়ে ওঠার সময় বারবার মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে কেউ যেন আমার দিকে নজর রাখছে। কোনো ছায়ামূর্তি নয়, ঠিক যেন একটা ঠান্ডা হিম শীতল উপস্থিতি। আমি বিড়বিড় করে কালী কবচ জপ করতে করতে ওপরে উঠছিলাম। তন্ত্রের নিয়মে এই শ্বেত অপরাজিতা অত্যন্ত দুর্লভ আর পবিত্র গাছ। যে কোনো অপবিত্র শক্তি বা লোহার ছোঁয়া লাগলে এর গুণ নষ্ট হয়ে যায়। প্রায় 1 ঘন্টা একটানা খাড়াই পথ ভাঙার পর আমি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। আর সেখানে পৌঁছে যা দেখলাম তাতে আমার সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। পাহাড়ের চূড়াটা বেশ কিছুটা সমতল, চারিদিকে বড় বড় কালো পাথর, আর সেই পাথরের ঠিক মাঝখানে নিকষ কালো অন্ধকারের ভেতর থেকে একটা অদ্ভুত সাদাটে আভা বেরোচ্ছে। আমি ততক্ষণে টর্চ নিভিয়েছি। ওই মায়াবী সাদা আলোতেই দেখলাম একটা পাথরের খাঁজ থেকে গজিয়ে উঠেছে সেই দুর্লভ গাছ, শ্বেত অপরাজিতা। গাছটার পাতাগুলো সাধারণ অপরাজিতার মতো হলেও ফুলগুলো একেবারে ধবধবে সাদা, আর সেগুলো থেকেই ওই অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। আমি আর দেরি না করে গাছটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বুঝলাম লোহার কোনো অস্ত্র দিয়ে ওই শেকড় তোলা যাবে না। আমি একটা ছোট কাঠের গোঁজ তৈরি করে এনেছিলাম আগেই। গাছটার চারিদিকে আমি রক্তচন্দন আর গঙ্গার মাটি দিয়ে একটা ছোট্ট দিগবন্ধন গণ্ডি কাটলাম, যাতে শেকড় তোলার সময় কোনো অপশক্তি বাধা না দিতে পারে। মন্ত্র পড়ে আমি কাঠের গোঁজটা দিয়ে খুব সাবধানে পাথরের খাঁজ থেকে মাটি খুঁড়তে শুরু করলাম। শেকড়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। এমন সময় হঠাৎ আমার শির দ্বারা বেয়ে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। আমার ঠিক পিঠের দিক থেকে একটা তীব্র বুনো আষ্টে গন্ধ ভেসে এলো। আমি ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই আমার ঠিক 3 হাত দূরে পাহাড়ের একটা বড় পাথরের ওপর কুণ্ডলি পাকিয়ে ফোনা তুলে দাঁড়িয়ে আছে এক অতিকায় কাল নাগিনী। সেই সর্পের দৈর্ঘ্য দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। অন্তত 12 ফুট লম্বা, আর তার ফোনাটা একটা কুলোর সমান, কুচকুচে কালো গায়ের রং, আর তার চোখের দৃষ্টিটা ঠিক যেন কোনো নিষ্ঠুর মানুষের মতো ক্রূর, প্রতিহিংসা পরায়ণ আর জ্বলন্ত। আমি মনে মনে ভাবলাম, কাল ভৈরব তার সবচেয়ে ভয়ঙ্কর রক্ষককে এই শ্বেত অপরাজিতা পাহাড়েই রেখেছিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্করী কাল নাগিনী সোজা আমার দিকে ধেয়ে আসতে লাগলো। ওর হাঁ করা মুখের ভেতর থেকে 20 দাঁত দুটো তখন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি কোনো মতে ঘাটটা ডান দিকে সরিয়ে নিয়ে আমার ডান হাতের ত্রিশূলটা ঢালের মতো সামনে তুলে ধরলাম। ছোবলটা আমার গায়ে লাগলো না। সেই রক্ষা কবচ ত্রিশূল এই যাত্রায়ও আমার প্রাণ রক্ষা করল। সেই 20 দাঁতের বিষ আমার গায়ে না লাগলেও সেই প্রচণ্ড ধাক্কায় আমি ভারসাম্য হারিয়ে পাথুরে মাটির ওপর ছিটকে পড়লাম। ত্রিশূলটা আমার হাতের থেকে বেশ কয়েক হাত দূরে ছিটকে গেল। আবার আমি নিরস্ত্র।
আমি দেখলাম সাপটা আবার কুণ্ডলি পাকাতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আর ঠিক কয়েক মুহূর্ত তারপরেই এক বিষ ফনা ধেয়ে আসবে আমার দিকে। আমি বাঁ হাত দিয়ে মাটি হাতড়ে একটা বড় পাথর তুলে নিলাম। সাপটা দ্বিতীয়বার ছোবল মারতে উদ্যত হলেই আমি পাথরটা ওর ফনার দিকে ছুঁড়ে দিলাম, কিন্তু ওর ক্ষিপ্রতা অকল্পনীয়। পাথরটা এড়িয়ে ও সোজা আমার বুকের ওপরে আছড়ে পড়ল। ওর বিশাল বড় ফের মতো ঠান্ডা শরীরটা নিমেষের মধ্যে আমার ডান হাত আর গলা পেঁচিয়ে ধরতে শুরু করলো। আমি আমার বাঁ হাত দিয়ে প্রাণপণে ওর গলাটা চেপে ধরলাম। ওর খসখসে আঁশ আর প্রচণ্ড পেশির জোরের সাথে আমি আর পেরে উঠছিলাম না। ওর হাঁ করা মুখটা আমার চোখের ঠিক 2 ইঞ্চি ওপরে। ওর বিষ দাঁত থেকে ফোঁটা ফোঁটা হলদেটে বিষ চুঁইয়ে পড়ছে আমার কপালের ওপর। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। সাপের পাকটা আমার গলার উপর ক্রমশ চেপে বসছে। আমি তখন আর নিঃশ্বাস নিতে পারছি না। বিষ দাঁতটা ধীরে ধীরে আমার চোখের দিকে নেমে আসছে। কাল নাগিনীর সেই নিশ্ছিদ্র পাক আমার গলায় যখন আষ্টে পৃষ্ঠে বসে যাচ্ছে, আর ওর বিষ দাঁত দুটো আমার চোখের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে, তখন আমার মনে হলো কাল ভৈরবের কাছেই আমি হেরে গেলাম। তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু তন্ত্রের গুরুদত্ত বিদ্যা কখনো বিফলে যায় না। আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমার বাঁ হাতের মুঠোয় তখনও ধরা আছে সেই দিক বন্ধন করবার জন্যে আনা রক্ত চন্দন আর গঙ্গার মাটির দলাটা। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। শেষ শক্তিটুকু একজোট করে বাঁ হাতের সামান্য তুলেই সেই মাটির দলাটা সজোরে লেপে দিলাম সাপটা দুটো চোখের ঠিক মাঝখানে। রক্ত চন্দন আর গঙ্গার পবিত্র মাটি চোখে লাগতেই সাপটা যেন আগুনে পোড়ার মতো ছটফট করে উঠল। ওর পাকটা এক মুহূর্তের জন্য আলগা হতেই আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে ছিটকে সরে এলাম। সাপটা তখনও ফনা আছড়ে মাটিতে হাতড়াচ্ছে। আমি আর সেদিকে না তাকিয়ে আমার সেই কাঠের গোঁচটা দিয়ে পাথরের খাঁজ থেকে এক টানে উপড়ে নিলাম সেই শ্বেত অপরাজিতার শেকড়। শেকড়টা আমার রূপোর কৌটোর ভেতরে রাখতেই সেই পাহাড় চূড়ার মায়াবী সাদা আলোটা দপ করে নিভে গেল। তারপর কি হয়েছিল আমি জানি না, কারণ আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। বসার ঘরের গণ্ডির ভেতরে বসে আমরা যখন প্রহর গুনছি, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কিশোরী গিয়ে দরজা খুলতেই দেখলাম তারানাথ দাঁড়িয়ে আছেন। সারা গায়ে ধুলো কাদা, গলায় সাপের পেঁচিয়ে ধরার কালছিটে দাগ, জামাটা ফালা ফালা হয়ে ছিঁড়ে গেছে, কিন্তু ওনার চোখ দুটো অদ্ভুত একটা বিজয়ের আনন্দে জ্বলজ্বল করছে। আমি খেয়াল করলাম ওনার ডান হাতে শক্ত করে ধরা সেই রূপোর কৌটোটা। জয় ভোলেনাথ। মহাদেব মহাদেব আপনাকে রক্ষা করেছেন তারানাথ বাবু। আচ্ছা, আপনি কি শেকড়টা আনতে পেরেছেন তারানাথ বাবু? পেরেছি সোমনাথ বাবু। অঘরী কাল ভৈরবের মৃত্যুবান এখন আমার হাতে, কিন্তু আসল লড়াই তো শুরু হবে আজ রাতে। আজ ঘোর অমাবস্যা। কাল ভৈরব ওর পিশাচ বাহিনী নিয়ে আজ এই জমিদার বাড়িতে আক্রমণ করবে। ওকে আটকাতে হলে আর সাধারণ গণ্ডিতে কাজ হবে না। আমাকে আজ বাড়ির পেছনে পঞ্চমুণ্ডির আসন পাততে হবে। পঞ্চমন্ডির আসন? সে তো শ্মশানে পাততে হয় শুনেছি, আর তার জন্য তো 5টা আলাদা আলাদা খুলি লাগে। ঠিকই শুনেছ কিশোরী। মানুষ, শেয়াল, বাঁদর, কুকুর আর সাপের খুলি দিয়ে আমি এই জমিদার বাড়ির উঠোনেই তৈরি করব পঞ্চমুণ্ডির আসন।
কোনো মানবের খুলি দিয়ে এই সাধনা করা যাবে না কিশোরী। কাল রাতে ফেরার পথে ওই পুরনো চণ্ডাল শ্মশান থেকে আমি প্রয়োজনীয় সব কটি খুলি সংগ্রহ করে এনেছি। সোমনাথ বাবু, আর দেরি করবেন না, আমাকে পেছনের উঠোনে একটি 3 হাত গর্ত খুঁড়ে দিন তো। আমি স্নান সেরে শুদ্ধ হয়ে এখনই আসন প্রতিষ্ঠা করব। তখন দুপুরবেলা, কিন্তু অমাবস্যার মেঘলা আকাশে সূর্যকে দেখাই যাচ্ছে না। চারিদিকে একটা গুমোট দমবন্ধ করা অন্ধকার নেমে আছে। পেছনের উঠোনে সোমনাথবাবু আর রাম সিং মিলে একটা 3 হাত গভীর গর্ত খুঁড়ছে। আমি চারিদিকে দেখতে দেখতেই হঠাৎ খেয়াল করলাম যে তারানাথ স্নান করে এসে ততক্ষণে একটা টকটকে লাল শালু পড়েছে। ওনার কপালে তখনও বড় করে আঁকা সিঁদুরের তিলক। ধীরে ধীরে ওনার ঝোলা থেকে উনি বের করলেন সেই বিভৎস জিনিসগুলো, 5টা আলাদা প্রাণীর খুলি। ওং রিং ভৈরবায় পঞ্চমুণ্ডি প্রতিষ্ঠায় ফট স্বাহা। ওং রিং ভৈরবায় পঞ্চমুণ্ডি প্রতিষ্ঠায়। আমি আর কিশোরী মন দিয়ে দেখতে লাগলাম ঠাকুরমশাইয়ের কার্যকলাপ। তারানাথ গর্তের একেবারে নিচে প্রথমে মানুষের খুলিটা রাখল, তারপর তার চারপাশে শেয়াল, কুকুর, বাঁদর আর সাপের খুলিগুলো সাজিয়ে দিল একে একে। সবগুলোর ওপর ছড়িয়ে দিল চিতাভস্য, সিঁদুর আর কারণ বাড়ি। তারপর সেই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে তার উপর একটা ত্রিকোণ বেদি তৈরি করল। আসন প্রস্তুত। আজ সূর্যাস্তের পর আমি এই বেদিতে বসে মহাশক্তির আবাহন করব। সোমনাথবাবু, সুজাতা দেবী আর রিনি আজ রাতেও ওই বসার ঘরের গণ্ডির ভেতরে থাকবেন, আর কিশোরী আর বিভূতি তোমরা থাকবে আমার ঠিক পেছনে। তোমাদের কাজ হবে শুধু হোমের আগুনটা চালিয়ে রাখা। মনে রাখবে, আজ রাতের লড়াইটা যতটা হবে তান্ত্রিক, তার চেয়ে অনেক বেশি হবে মানসিক। কাল ভৈরব নানা মায়া মূর্তি ধরে আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন, কিন্তু হোমের আগুন আর আমার মন্ত্র যদি ঠিক থাকে তবে আজ রাতেই রক্ত কপাল ধ্বংস হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ আমি জীবনে কোনোদিনও দেখিনি। পেছনের উঠোনে পঞ্চমুণ্ডির আসনের ওপর তারানাথ চোখ বুজে বসে আছে। ওনার সামনে হোমের কুণ্ডে বেলকাঠ আর ঘি সাজানো। আমি আর কিশোরী ওর পেছনে পাথরের মূর্তির মতো বসে আছি। হঠাৎ আমি আকাশের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। বিভূতি, আকাশটা অমন লাল হয়ে গেল কেন? কিশোরী ঠিকই বলেছে, পশ্চিম দিকের আকাশটা তখন লাল। মেঘগুলো জমাট বাঁধা কালচে লাল রঙের হয়ে গেছে। পুরো ছায়াগড়, জমিদার বাড়ি আর কালদিঘির ওপর সেই লালচে আলো পড়ে পরিবেশটা এক বিভৎস আদি ভৌতিক রূপ ধারণ করেছে। ডাকিনী চক্র পূর্ণতা পাচ্ছে কিশোরী। কাল ভৈরব তার শক্তি নিয়ে জেগে উঠেছে। হঠাৎ অনেক দূর থেকে কালজঙ্ঘার জঙ্গল থেকে একটা শব্দ ভেসে এলো। ডম 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 ডম। বুঝলাম এটা ডমরুর একটানা আওয়াজ। আর তার ঠিক পরেই একটা শঙ্খের বুক কাঁপানো আর্তনাদ আমাদের কানে এলো। শঙ্খ আর ডমরুর সেই মিলিত আওয়াজটা শুনে মনে হলো যেন পাতাল থেকে লক্ষ লক্ষ প্রেতাত্মা একসাথে চিৎকার করে উঠল আমাদের বিরুদ্ধে। আমি স্পষ্ট অনুভব করলাম যে আমাদের পায়ের নিচের মাটিটা ততক্ষণে যেন থরথর করে কাঁপতে শুরু করেছে। দেখলাম হোমের সাজানো কাঠগুলো থেকে নিজে থেকেই ততক্ষণে একটা নীল রঙের ধোঁয়া বেরোতে শুরু করেছে। ও এসে গেছে। হোমে আগুন দাও বিভূতি, দ্রুত। তারানাথ আমায় নির্দেশ দিলেন। হঠাৎ দেখলাম উঠোনের বিশাল লোহার গেটটা আপনা আপনি ক্যাঁচ ক্যাঁচ করে খুলতে শুরু করল। আমি দেশলাই জ্বালিয়ে কাঠগুলোতে আগুন দিতেই দেখলাম উঠোনের খোলা লোহার গেট দিয়ে সেই কালদিঘির দিক থেকে একটা বিশাল অতিকায় কালো ধোঁয়ার স্তম্ভ আমাদের দিকে ধেয়ে আসছে।
আর সেই ধোঁয়ার ঠিক মাঝখানে শূন্যে ভাসছে সেই দুটো লাল জ্বলন্ত চোখওয়ালা রক্ত কপাল। আমি আর কিশোরী ভয়ে সিটিয়ে তারানাথের ঠিক পেছনে বসে আছি। আমাদের চারপাশ ঘিরে তারানাথ রক্তচন্দন আর চিতাভস্ম দিয়ে একটা বিশাল গণ্ডি কেটে রেখেছে। পঞ্চমুণ্ডির আসনের ওপর বসে আছে তারানাথ, পরনে টকটকে লাল শালু, কপালে রক্তচন্দনের বড় তিলক। ওর চোখ দুটো বন্ধ, কিন্তু গোটা শরীরটা এক অদ্ভুত তেজে কাঁপছে। ঘি ঢালো বিভূতি, হোমের আগুন যেন এক মুহূর্তের জন্য নিস্তেজ না হয়। আমি কাঁপা কাঁপা হাতে হোমের আগুনে ঘি ঢালতে লাগলাম। তারানাথ এবার তার দুই হাত বুকের কাছে জড়ো করে মহাভৈরব মন্ত্র জপ করতে শুরু করলো। ওং রিং ভৈরব রূপায় সর্ববিঘ্ন নাশায় নাশায় পিশাচং দহ দহ মৎ ফট স্বাহা। ওং রিং ভৈরবায় রূপায় সর্ববিঘ্ন নাশায়। ওং রিং মন্ত্রের শব্দগুলো যেন তীরের মতো গিয়ে বিঁধল ওই কালো ধোঁয়ার স্তম্ভে, আর সাথে সাথে গর্জনের সাথে সাথেই যেন সেই কালো ধোঁয়ার স্তম্ভটা হাজার খণ্ডে খণ্ডিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। আর সেই ধোঁয়ার থেকে বেরিয়ে এলো অগণিত ছায়ামূর্তি। আমরা দেখলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। ওদের কোনো নির্দিষ্ট চেহারা নেই, কারো হাত আছে তো পা নেই, কারো মাথাটা অর্ধেক কাটা, কারো বা শরীর থেকে গল গল করে পচা মাংস খসে পড়ছে। বুঝলাম এই হলো সেই অঘোরী কাল ভৈরবের পিশাচ বাহিনী। রক্ত কপালটা তখন গণ্ডির ঠিক বাইরে শূন্যে ভাসছে, আর ওর নির্দেশে পিশাচগুলো চারিদিক থেকে আমাদের গণ্ডিটা ঘিরে ফেলল। ওরা গণ্ডির ভেতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তারানাথের মন্তব্যুত গণ্ডি ভেদ করার ক্ষমতা ওদের নেই। গণ্ডির সীমানায় ওদের পচা মাংসের শরীর ঠেকতেই নীল আগুনে ঝলসে উঠছে সব, আর ওরা যন্ত্রণায় আর্তনাদ করে পিছিয়ে যাচ্ছে। বাতাসে তখন পোড়া মাংস এর একটা উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ওই গন্ধে তো আমার বমি আসার জোগাড়। কিশোরী দু হাতে কান চেপে ধরে চোখ বুজে বসে আছে। সেই সময় তারানাথ ঝোলা থেকে এক মুঠো কচুক্ষ মালা আর লোবান হোমের আগুনে ছুঁড়ে দিলেন। উঠোনে যখন এই মরণপণ লড়াই চলছে, তখন ঘরের ভেতরে বসার ঘরে সুজাতা দেবী আর রিনিকে নিয়ে গণ্ডিবদ্ধী হয়ে বসে আছেন সোমনাথ বাবু। তারানাথ বারবার বারণ করেছিল, যাই ঘটুক না কেন সোমনাথ বাবু যেন গণ্ডির বাইরে পা না রাখেন। কিন্তু কাল ভৈরবের মায়াজাল যে কত ভয়ঙ্কর তা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। দাদা, ও দাদা, আমাকে বাঁচাও দাদা, আমাকে উড়িয়ে মারছে, আমাকে বাঁচাও দাদা। সোমনাথ বাবু চমকে উঠলেন। এই গলা তো তার মৃত ভাই রঞ্জনের, যে কদিন আগে মারা গেছে। সোমনাথ বাবু ঘোরের মধ্যে জানলার দিকে তাকালেন। তিনি দেখলেন জানলার বাইরে উঠোনের দিকে রঞ্জন দাঁড়িয়ে আছে, তার গায়ে আগুন জ্বলছে। রঞ্জন, রঞ্জন ভাই, আমার ভাই রঞ্জন, রঞ্জন। কোথায় যাচ্ছ তুমি? তারানাথ বাবু বারণ করেছেন না, যেও না, ওটা মায়া। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার ভাই পুড়ছে, আর আমি বসে থাকবো না? না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। পিশাচ মায়ায় আচ্ছন্ন হয়ে সোমনাথ বাবু বসার ঘরের দরজা খুলে সোজা পেছনের উঠোনের দিকে দৌড় লাগালেন। তিনি অন্ধের মতো ছুটছেন তারানাথের হোমের আগুনের দিকে, যেখানে তিনি তার ভাইয়ের জ্বলন্ত মূর্তি দেখতে পাচ্ছেন। আমরা তখন হোমের আগুন জ্বালিয়ে রাখায় ব্যস্ত। হঠাৎ দেখলাম সোমনাথ বাবু পাগলের মতো আমাদের দিকে ছুটে আসছে। সোমনাথ বাবু থামুন, গণ্ডির দিকে আসবেন না। কিন্তু কে শোনে কার কথা? সোমনাথ বাবু ছুটতে ছুটতে এসে তারানাথের গণ্ডির ঠিক সীমানায় হোঁচট খেয়ে পড়লেন। সোমনাথ বাবুর হাতটা আঁচড়ে পড়ল গণ্ডির সেই রক্তচন্দন আর চিতাভস্মের রেখার উপর, আর সাথে সাথেই গণ্ডির একটা দিক মুছে গিয়ে রেখাটা ছিন্ন হয়ে গেল। সর্বনাশ, সর্বনাশ, গণ্ডি ভেঙেছে, হোমের আগুন বাঁচাও কিশোরী। কিন্তু ততক্ষণে যে বড্ড দেরি হয়ে গেছে।
গণ্ডি ছিন্ন হওয়ার সাথে সাথেই একটা বিকট অট্টহাসি করে কাল ভৈরবের দলের একটা অতিকায় পিশাচ সেই ফাঁক গলে সোজা আমাদের বৃত্তের ভেতরে ঢুকে পড়ল। পিশাচটা ভেতরে ঢুকতেই দাউ দাউ করে জ্বলতে থাকা নীল আগুনটা এক নিমেষে নিভে গিয়ে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি শুধু দেখলাম অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত লাল চোখ আমাদের দিকে ধেয়ে আসছে। পিশাচটা এক লাফে এসে কিশোরীর টুঁটি চেপে ধরল। কিশোরী তখন শূন্যে পা ছুঁড়ছে। পিশাচটা ওকে মাটি থেকে অন্তত 2 হাত ওপরে তুলে ধরেছে। পিশাচের মুখ থেকে পচা মাংসের দুর্গন্ধ আর গ্যাঁজলা ঝরে পড়ছে কিশোরীর মুখের ওপর। তারানাথ এক ঝটকায় আসন ছেড়ে উঠে দাঁড়ালো ওর ত্রিশূলটা হাতে নিয়ে, কিন্তু ও কিশোরীকে বাঁচাতে যাবে ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম শূন্যে ভাসমান সেই বিকট রক্ত কপালটা ঠিক তারানাথের মাথার ওপর নেমে এসেছে। খুলিটা চোখের কোটর থেকে দুটো আগুনের গোলা সোজা তারানাথের দিকে ধেয়ে আসছে। কিশোরীকে বাঁচাবে নাকি নিজের রক্ষা করবে তারানাথ তখন চরম সংকটে। রক্ত কপালের কোটর থেকে ধেয়ে আসা সেই জ্বলন্ত আগুনের গোলা দুটো যখন তারানাথের মাথার ওপর নেমে আসছে আর অন্যদিকে কিশোরী পিশাচটার হাতে শূন্যে ঝুলছে, তখন আমার মনে হলো আমাদের সবার আয়ু বোধহয় ফুরিয়ে এসেছে। কিন্তু তারানাথ তান্ত্রিক যে অন্য ধাতুতে গড়া এক অবিশ্বাস্য মানুষ, তা আমি সেই চরম মুহূর্তে আর একবার চাক্ষুষ করলাম। আমি দেখলাম আগুনের গোলা দুটো গায়ে লাগার ঠিক ভগ্নাংশ সেকেন্ড আগে তারানাথ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় মাটির ওপর দিয়ে গড়িয়ে গেলেন। গোলা দুটো তারানাথের ঠিক আগের জায়গায় মাটিতে আছড়ে পড়ে দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু তারানাথ এক মুহূর্তও নষ্ট করল না। মাটিতে গড়িয়ে যাওয়ার সাথে সাথেই ওর ডান হাতের ত্রিশূলটা বর্ষার মতো ছুঁড়ে দিল সেই পিশাচটার দিকে যে কিশোরীকে টুঁটি চেপে ধরেছিল। ওং রিং ভৈরব রূপায় সর্ববিঘ্ন নাশায় নাশায় পিশাচং দাহ দহুং রিং ক্রিং ভৈরব রূপায় সর্ববিঘ্ন নাশায় স্বাহা। ত্রিশূলের পেতলের ফলাটা সোজা গিয়ে বিঁধল পিশাচটার সেই ধোঁয়াময় বুকে, আর সাথে সাথেই ছ্যাঁত করে একটা শব্দ হল। পিশাচটা এক বিভৎস আর্তনাদ করে কিশোরীকে ছেড়ে দিল। আমি দেখলাম ত্রিশূলের ঘায়ে পিশাচটার শরীরটা নীল আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল এবং নিমেষের মধ্যে এক রাস দুর্গন্ধযুক্ত ছায়ে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি এক ছুটে গিয়ে কিশোরীকে টেনে আনলাম। ও মাটিতে পড়ে তখন খাবি কাচ্ছে, গলাটা লাল হয়ে গেছে। তারানাথ ততক্ষণে মাটি থেকে উঠে দাঁড়িয়ে হোমের কুণ্ডের পাশে রাখা দেশলাইটা তুলে নিয়ে পুনরায় ঘি ঢেলে আগুনটা জ্বেলে দিয়েছে। পিশাচটা ভস্মীভূত হতেই আমি ভেবেছিলাম হয়তো বিপদ কাটল, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ওই পিশাচটার ভস্ম হয়ে যাওয়া ছাইগুলো মাটিতে না পড়ে শূন্যে ভাসতে শুরু করলো, আর সেই ছায়ের সাথে মিশতে লাগলো উঠোনের বাইরে সেই অন্ধকার ধোঁয়ার স্তম্ভটা। তারানাথ হোমের আগুনের সামনে দাঁড়িয়ে তার ত্রিশূলটা আবার হাতে তুলে নিল। ওনার মুখটা তখন পাথরের মতো কঠিন। বিভূতি, কিশোরীকে ধরে হোমের আগুনের একদম কাছে বসে থাকো, কেউ চোখ খুলবে না। কাল ভৈরব এবার নিজের আসল মূর্তিতে আসছে। আমাদের চোখের সামনে সেই কালো ধোঁয়াটা ধীরে ধীরে একটা অতিকায় মানুষের আকার নিতে শুরু করলো। অদ্ভুত 20 ফুট উঁচু একটা মূর্তি। তার সারা গায়ে যেন শ্মশানের চিতাভস্ম মাখা, মাথায় জট পাকানো চুল যা মেঘের মতো উড়ছে, আর তার মুখ সে এক অবর্ণনীয় বিভীষিকা। মাংসহীন একটা কঙ্কালের মুখের ওপর চামড়াটা যেন শুকিয়ে সেঁটে আছে, আর তার চোখের দুটো কোটরে জ্বলছে গনগনে আগুনের ভাটা। এই হলো 100 বছর আগে জ্যান্ত কবর দেওয়া সেই অঘরী কাল ভৈরব। আমরা তাকে সচক্ষে দেখছিলাম। তুই আমার সাধনার দাসকে ভস্ম করলি তান্ত্রিক। আমি ভৈরব রায়কে অভিশাপ দিয়েছিলাম, ওর বংশের শেষ রক্তবিন্দু আমি খাবো। তুই আমাকে আটকাতে এসেছিস, আজ তোর মাংস শেয়ালে ছেড়ে খাবে। কাল ভৈরবের মূর্তিটা সম্পূর্ণ হতেই চারপাশের তাপমাত্রা যেন শূন্যের নিচে নেমে গেল। হোমের নীলচে হলুদ আগুনটাও থরথর করে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম কাল ভৈরব তার একটা বিশাল ধোঁয়াময় হাড়গিলে হাত আমাদের দিকে বাড়িয়ে দিল, আর ঠিক সেই মুহূর্তে
আমি দেখলাম চারপাশের উঠোন, তারানাথ, কিশোরী সব যেন এক নিশ্ছিদ্র অন্ধকারে মিলিয়ে গেল। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার মনে হলো আমি একটা সরু বদ্ধ কাঠের বক্সের ভেতরে শুয়ে আছি, আর ওপর থেকে হুড়মুড় করে ভিজে মাটি এসে পড়ছে আমার গায়ের ওপর। আমাকে কেউ জ্যান্ত কবর দিচ্ছে, ঠিক যেভাবে কাল ভৈরবকে জ্যান্ত করে কবর দেওয়া হয়েছিল। বাঁচাও, বাঁচাও, আমাকে বের করো, বাঁচাও, মাটি, দম বন্ধ হয়ে আসছে, বাঁচাও। আমি পাগলের মতো হাত পা ছুড়ছিলাম। আমার মনে হচ্ছিল হাজার হাজার কেঁচো আর পোকা আমার নাকের আর কানের ফুটো দিয়ে শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি যখন প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছি, ঠিক তখন তারানাথের গলার আওয়াজ কানে যেতেই আমি একটা বিরাট হাঁপ ছেড়ে চোখ খুলে দেখলাম আমি উঠোনের মাটিতেই পড়ে আছি। কিশোরী আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি খানিক পর বুঝলাম কাল ভৈরবের এই মানসিক আক্রমণ আমাদের পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ঠিকই, কিন্তু তারানাথ তার কালী কবজ মন্ত্র দিয়ে আমাদের সেই মায়াজাল থেকে টেনে তুলেছে। তোর মন্ত্রের জোর কতক্ষণ টেকে দেখি তান্ত্রিক। আমার রক্ত কপালের খিদে এবার তোকে দিয়েই মেটাবো। কাল ভৈরবের বিশাল মূর্তিটা তার হাতটা আকাশের দিকে তুলতেই শূন্যে ভাসমান সেই রক্ত কপালটা তীব্র বেগে ঘুরতে শুরু করল। রক্ত কপালটা ঘুরতে ঘুরতে যেন একটা আস্ত আগুনের চক্রে পরিণত হলো এবার, আর সেই চক্র থেকে বৃষ্টির মতো আগুনের গোলা ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। তারানাথ তার ত্রিশূলটা দু হাতে ঢালের মতো ঘুরিয়ে একটা বলয় প্রস্তুত করে সেই গোলাগুলো আটকানোর চেষ্টা করছিল। এভাবে বেশিক্ষণ ঠেকানো যাবে না বিভূতি। আমার ঝোলা থেকে রূপোর কৌটোটা বের করো। শ্বেত অপরাজিতার রস আমাকে এখনই ওই রক্ত কপালে ছুঁয়াতে হবে। আমি কাঁপতে কাঁপতে ঝোলা থেকে কৌটোটা বের করে তারানাথের দিকে ছুঁড়ে দিলাম। তারানাথ এক হাতে ত্রিশূল দিয়ে আগুনের গোলা ঠেকাচ্ছে তখন, আর অন্য হাতে কৌটোটা খোলার চেষ্টা করছে। কিন্তু কাল ভৈরব বুঝতে পেরেছিল তারানাথের উদ্দেশ্য। তোর শেকড় আমি পুড়িয়ে ছাই করে দেবো। ঠিক সেই মুহূর্তে আগুনের একটা প্রকাণ্ড গোলা তারানাথের দিকে ছুটে এলো। ত্রিশূল দিয়ে সেই বিশাল গোলাটা আটকাতে গেল তারানাথ, কিন্তু কাল ভৈরবের ওই পৈশাচিক শক্তির কাছে এবার তারানাথ পরাস্ত হলো। আগুনের গোলাটা প্রচণ্ড ধাক্কায় তারানাথের হাতের থেকে ত্রিশূলটা ছিটকে অন্তত 10 হাত দূরে গিয়ে পড়ল, আর তারানাথ নিজে হাওয়ায় ছিটকে গিয়ে সজোরে আছড়ে পড়ল উঠোনের ইটের ওপর। আমি দেখলাম তারানাথের মুখ থেকে এক ঝলক টাটকা রক্ত ছিটকে পড়ল মাটিতে। উনি তখন ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওনার হাত থেকে সেই রূপোর কৌটোটা ছিটকে পড়েছে অনেক দূরে। আর এবার ঠিক সেই মুহূর্তে শূন্যে ভাসমান সেই রক্ত কপালটা তারানাথের ঠিক মাথার ওপরে নেমে এলো। খুলিটার মুখটা বিশাল হাঁ হয়ে গেছে, যেন এখনই তারানাথের মুন্ডটা ধর থেকে আলাদা করে ফেলবে। চোখের সামনে তারানাথকে ওইভাবে ইটের বাঁধানো উঠোনে আছড়ে পড়তে দেখে আমি তখন একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমি চোখের সামনে তখন দেখতে পাচ্ছি তারানাথের মুখ দিয়ে কালচে রক্ত বেরিয়ে পড়ছে, আর ঠিক ওর মাথার ওপরে শূন্যে ভাসছে সেই ভয়ঙ্কর রক্ত কপাল। খুলিটার হাঁ করা মুখের ভেতর থেকে টপ টপ করে ঝরছে পচা রক্ত আর লালা। কাল ভৈরবের বিশাল কালো ধোঁয়ার মূর্তিটা ততক্ষণে আকাশ ছুঁয়েছে। তার অট্ট হাসিতে ছায়াঘরের ভিত পর্যন্ত থর থর করে কাঁপছে। তোর তন্ত্রবিদ্যা আজ মাটিতে মিশে গেল তান্ত্রিক। আমার রক্ত কপাল আজ তোর মুন্ডুটা চিবিয়ে খাবে। আমি দেখলাম রক্ত কপালটা ঠিক যেন একটা বাজ পাখির মতো তারানাথের গলার দিকে ধেয়ে এলো, কিন্তু তারানাথ তান্ত্রিক যে সাধারণ রক্ত মাংসের মানুষ নয়, সে তো মনের জোর দিয়ে গড়া এক অদম্য দিব্য সাধক। মরণাপন্ন অবস্থাতেও তারানাথ বিদ্যুৎ গতিতে মাটিতে গড়িয়ে গিয়ে খুলিটার মরণ কামড় থেকে নিজেকে বাঁচালো। বিভূতি, বিভূতি, ওই রূপোর কৌটোর শ্বেত অপরাজিতা শেকড়, ওটা ছাড়া এই অপশক্তিকে মারা যাবে না। তুমি ওটা আরো নিয়ে এসো। ওটা
আমি চারপাশে তাকালাম। তারানাথের হাত থেকে ছিটকে পড়া সেই রূপোর কৌটোটা আমার আর তারানাথের ঠিক মাঝখানে উঠোনের এক পাশের কোণার দিকে পড়ে আছে। যেও না বিভূতি, ওরা ওরা তোমাকে ছিঁড়ে ফেলবে। কিন্তু তারানাথকে চোখের সামনে মরতে দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি কিশোরীর হাতটা ছাড়িয়ে নিয়ে এক লাফে এগিয়ে গেলাম ওই কৌটোটা নিতে। সঙ্গে সঙ্গে কানে এলো কালভৈরবের বিকট গর্জন এবং একটা শোঁ শোঁ করে ধেয়ে আসা আগুনের গোলার আওয়াজ। পরিমাণ ওই মানুষটাকে পুড়িয়ে ছাই করে দে। কালভৈরবের নির্দেশ পেয়ে কয়েকটা ধোঁয়াময় পিশাচ আমার দিকে ধেয়ে এলো। আমি চোখ মুখ বুজে মাটির উপর দিয়ে গড়িয়ে সোজা গিয়ে পড়লাম ওই রূপোর কৌটোটার উপর। কৌটোটা মুঠোয় আঁকড়ে ধরেই আমি সেটা তারানাথের দিকে গড়িয়ে দিলাম। ভগবানের অশেষ কৃপায় কৌটোটা ঠিক সেদিন তারানাথের হাতের কাছে গিয়ে পৌঁছালো। আর ঠিক সেই মুহূর্তে একটা পিশাচ তার জ্বলন্ত নখ দিয়ে আমার কাঁধে খামচে ধরল। ছাড় ওকে, ওকে ছেড়ে দে পিশাচ। তোর মৃত্যুর সময় হয়ে এসেছে কাল ভৈরব। গুরু প্রদত্ত ব্রহ্মাস্ত্র আজ তোকে পাতালের অন্ধকূপে পাঠাবে। তারানাথ বাঁ হাতে সেই রূপোর কৌটোটা তুলে নিয়ে এগিয়ে গিয়ে ডান হাত দিয়ে সেই তার মাটির থেকে ত্রিশূলটা তুলে ধরল। তারপর ওর শরীরের সমস্ত শক্তি একজোট করে এক অবিশ্বাস্য গর্জনের সাথে মাটি থেকে শূন্যে অনাধিক উচ্চতায় লাফিয়ে উঠল। ক্রিং ক্রিং ওই শ্রীং কাল ভৈরবায় ও যজমায় পিশাচং ছিন্ন ছিন্ন তৎপট। রক্ত কপালটা তখন আবার তারানাথের দিকে ছুটে আসছিল। তারানাথ বাতাসে ভাসমান অবস্থাতেই ওই ত্রিশূলটা বর্ষার মতো সোজা ছুঁড়ে দিল সেই রক্ত কপালের দিকে। ত্রিশূলের মাঝখানের তীক্ষ্ণ পেতলের ফলাটা সেই রক্ত কপালের ঠিক কপালের মাঝখান দিয়ে সজোরে এফোঁড় ওফোড় হয়ে গেঁথে গেল। রক্ত কপালটা ত্রিশূলের ফলায় বিদ্ধ হয়ে শূন্যে স্থির হয়ে গেল। আর সেই খুলির ভেতর থেকে বেরিয়ে এলো হাজারটা মানুষের একসাথে গলা ফাটিয়ে চিৎকার করার মতো এক বিভৎস আর্তনাদ। ত্রিশূলটা সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর মাটিতে পড়তেই তারানাথ ত্রিশূলটার কাছে গেল। খুলিটা তখন ত্রিশূলে বিদ্ধ অবস্থাতে থরথর করে কাঁপছে আর নীল রক্ত ঝরাচ্ছে। কালভৈরবের বিশাল মূর্তিটা যন্ত্রণায় এদিক ওদিক আঁচড়ে পড়ছে। তারানাথ আর এক সেকেন্ডও দেরি করল না। ও হাতের রূপোর কৌটোটা খুলে তার ভেতর থেকে শ্বেত অপরাজিতার সেই পবিত্র শেকড়টা বের করল। তারপর দু হাতের তালুতে শেকড়টা পিষে তার থেকে কয়েক ফোঁটা সাদা পবিত্র রস নিংড়ে দিল ওই বিদ্ধ হওয়া রক্ত কপালের ঠিক মাথার ওপর। যুগান্তরের অভিশাপ আজ এখানেই ভস্ম হোক। মহাকাল তোকে গ্রাস করুক। শ্বেত অপরাজিতার রস লাগতেই রক্ত কপালটা থেকে একটা দাউ দাউ করা সাদা আগুন জ্বলে উঠল। আর সেই আগুনের ছোঁয়া যেন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ল কালভৈরবের ওই বিশাল কালো ধোঁয়ার মূর্তিতে। আমাদের চোখের সামনে কালভৈরবের সেই 20 ফুট উঁচু মূর্তিটা দাউ দাউ করে সাদা পবিত্র আগুনে জ্বলতে শুরু করল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই বিশাল পিশাচ মূর্তি পুড়ে এক রাশ কালো ছায়ে পরিণত হয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল উঠোনের মাটির ওপর। আর সেই ত্রিশূলে গাঁথা রক্ত কপালটা একেবারে ফেটে টুকরো টুকরো হয়ে ধুলোয় মিশে গেল। বিস্ফোরণের রেশ কাটতেই পুরো ছায়াগড় জমিদার বাড়ির ওপরে যেন এক অকল্পনীয় নিস্তব্ধতা নেমে এলো। বাতাস থেকে সেই পচা মাংস দুর্গন্ধটা পুরোপুরি উধাও হয়ে গেছে সেই মুহূর্তে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেই জমাট বাঁধা লাল মেঘগুলো আর নেই। অমাবস্যার রাতের স্বাভাবিক শান্ত অন্ধকার আকাশ আর মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে কয়েকটা রূপোলি তারা। কিশোরী আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার কাঁধের ক্ষতস্থানটা থেকে রক্ত পড়লেও যন্ত্রণাটা আর নেই। আমরা দুজনে উঠে দাঁড়ালাম। তারানাথ তখনও উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওর হাতে সেই শূন্য ত্রিশূল, শরীরটা স্থির। আমরা পেরেছি, কাল ভৈরব শেষ।
তারানাথ খুব ধীরে ধীরে আমাদের দিকে ঘুরল। ওর মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। ও আমাদের দিকে তাকিয়ে খুব ম্লান ক্লান্ত একটা হাসি হাসার চেষ্টা করল। ওর ঠোঁট দুটো নড়ল, যেন কিছু একটা বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। হঠাৎ তারানাথের চোখ দুটো উল্টে গেল। ওর শরীরটা ধনুকের মতো একবার সামনের দিকে ঝুঁকে এলো, আর তারপর ওর মুখ থেকে হুড় হুড় করে বেরিয়ে এলো এক ঝলক জমাট বাঁধা কালো রক্ত। পিশাচকে ধ্বংস করতে গিয়ে পিশাচের মারণ বিষ ওর নিজের শরীরের ভেতরে প্রবেশ করেছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি হলো আপনার? আমরা পাগলের মতো ছুটে গেলাম ওনার দিকে। তারানাথ ততক্ষণে উঠোনের ধুলোয় লুটিয়ে পড়েছে। ওর সারা শরীর বরফের মতো ঠান্ডা, আর নাড়ির স্পন্দন যেন প্রায় নেই বললেই চলে। তবে কি তারানাথ? কাল রাতে সেই প্রলয় কাণ্ডের পর ছায়াগড় জমিদার বাড়িতে আজ এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। পেছনের উঠোনে যেখানে কালভৈরব ভস্মীভূত হয়েছিল, সেখানে এখন শুধু পড়ে আছে কিছু ছাই। সোমনাথবাবু আর সুজাতা দেবী তাদের সুস্থ মেয়ে রিনিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন। রিনির জ্বর ছেড়ে গেছে, ওর সেই পিশাচসুলভ দৃষ্টিও চিরকালের মতো উধাও। ও এখন একেবারে স্বাভাবিক একটি ছোট্ট মেয়ে। আর বসার ঘরের একটা আরাম কেদারে শুয়ে আছেন তারানাথ। কাল রাতে রক্তবমি করে লুটিয়ে পড়ার পর আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারানাথ নিজের তান্ত্রিক শক্তিতে এবং ঔষধে নিজেকে সামলে নিয়েছেন। ওনার মুখটা এখনো একটু ফ্যাকাশে, তবে চোখের সেই দীপ্তিটা আবার ফিরে এসেছে। কাঁদবেন না সোমনাথ বাবু। সমস্ত অশুভ ছায়া কেটে গেছে। কাল ভৈরবের রক্ত কপাল আর কোনোদিনও ওই বংশকে অভিশপ্ত করতে পারবে না। কালঝঙ্গার জঙ্গল এখন মুক্ত। আপনার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না তারানাথ বাবু। আপনি আপনি আমাদের আস্ত একটা বংশকে নরক থেকে ফিরিয়ে এনেছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমি তো কেবল একটা মাধ্যম মাত্র সোমনাথ বাবু। যা হওয়ার তা মহাকালের নিয়মেই হয়েছে। যাকে আমাদের এবার কলকাতা ফেরার পালা। বিভূতি, তোমাদের সবকিছু ঠিকঠাকভাবে গোছানো আছে তো? আর ওই ডায়েরিটা ঠিক মতো গুছিয়েছ? আমি আমার হাতের লাল কাপড়ে বাঁধা মোটা ডায়েরিটার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। ছায়াগড়ের এই রোমহর্ষক ও লোমহর্ষক কাহিনী, তার আদ্যপান্ত আমি আমার এই ডায়েরিতে টুকে রাখবো ভেবে মনে মনেই হেসে উঠলাম। ছায়াগড় থেকে ফিরে আসার পর আজ আবার বহু দিন পর মটলেনের সেই চেনা ঘরে বসে আছি। বাইরে আবার সেই শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গলির মোড়ের নেড়িকুত্তাটা আর কাঁদছে না, দিব্যি শান্ত হয়ে শুয়ে আছে। তারানাথ ওর সেই পুরনো তক্তপোষে বসে চুরুটে একটা লম্বা টান দিল। হ্যারিকেনের মায়াবী আলো আধারিতে ঘরের দেওয়ালগুলো আবার সেই পুরনো রহস্যময় রূপ নিয়েছে। ঠাকুরমশাই, ওই যে সেদিন বললেন না, তন্ত্র হলো প্রকৃতির অন্ধকার দিকের বিজ্ঞান। এত কাণ্ডের পর একটা কথা আমার মাথায় ঘুরছে। এই যে ভূত, পিশাচ, ডাকিনী চক্র, এগুলোর পিছনে কি আরও গূঢ় কোনো সত্য আছে? সবটাই তোমার মনের ভেতরে কিশোরী। তন্ত্র বা মন্ত্র বলে আলাদা করে কিছুই নেই। যা আছে তা হলো মানুষের বিশ্বাস আর শক্তির সঠিক প্রয়োগ। আলো যেখানে পৌঁছায় না মানুষের মনের কোণে, যেখানে অন্ধকারের জঙ্গল জমে যায়, আর ঠিক সেইখানেই জন্ম নেয় এই সমস্ত ডাকিনী চক্র আর পিশাচ। মানুষ নিজেই নিজের কাছে সবচেয়ে বড়, আর নিজেই নিজের সবচেয়ে বড় পিশাচ। তারানাথের এই কথাটার পর আমাদের কারোর আর কথা বাড়ানোর কোনো সাহসই হলো না। বাইরে তখন বৃষ্টি আরও কিছুটা বেড়েছে। আমি আমার ডায়েরিতে
এই বিভীষিকাময় ঘটনার কথা ততক্ষণে লেখা শেষ করেছি, তাই শেষ পাতাটা সযত্নে বন্ধ করলাম। মটলেনের এই স্যাঁতস্যাঁতে ঘরের আলো আঁধারিতে বসে মনে হলো তন্ত্রের এই অন্তিম সত্যটাই তারানাথ তান্ত্রিকের জীবনের সবচেয়ে বড় দর্শন। এই হলো সেই বহু প্রতীক্ষিত অন্ধকারের অবসান। কিন্তু সেদিন নিয়তিও বোধহয় অলক্ষ্যে বসে আমাদের এই বোকামি দেখে হাসছিল। অন্যদিকে জানলার বাইরে তখন শ্রাবণের অঝোর ধারা। মটলেনের এই পুরনো স্যাঁতস্যাঁতে ঘরটা, যেটা মূলত আমাদের আড্ডা দেওয়ার জায়গা, সেখানেই আজ যেন সাক্ষাৎ মৃত্যু এসে সকলের অন্তরালে ঘাপটি মেরে বসে আছে তার শিকারের জন্যে। রাজপ্রতাপের ঠিকে আপনারা শুনছিলেন লেখিকা সৃজা মুখার্জির কলমে বর্ণিত একটি তারানাথ তান্ত্রিক দুর্ধর্ষ ফ্যানফিকশন সিরিজ। রক্ত কপালের ডাকিনী চক্র থেকে তার দ্বিতীয় গল্প কাল জঙ্ঘার রক্ত কপাল। আমরা তৃতীয় গল্পটি নিয়ে ফিরছি এ মাসের 30 তারিখ ঠিক রাত 10টায়, অর্থাৎ 30শে অগস্ট রাত 10টার সময় কন্টিনিউ হতে চলেছে রক্ত কপালের ডাকিনী চক্র সিরিজের তৃতীয় গল্প। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে নিরুপম, অতনু, পিয়ালি এবং আমি রাজপ্রতাপ বসু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠিক এবং প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আজকের মতন তবে এখানেই শেষ করছি। 30 তারিখ ঠিক রাত 10টায় ফিরছি রক্ত কপালের ডাকিনী চক্র সিরিজের তৃতীয় গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠিক। ধন্যবাদ।